ভাই এরা পুরো গত ক্লাসে যতটুকু হয়েছে তার পরের পার্ট থেকে আজকে আমরা শুরু করতেছি। তো কমনের যে বিষয়গুলো সেগুলো রেডি করছিলাম, আজকে সরাসরি লেআউট থেকে কাজ শুরু করব। আমরা একটু হেডারের লেআউটটা দেখি। এই সম্পূর্ণ পার্টটা এটা আমাদের হেডার ওয়েবসাইটের। আর দেখে থাকবেন নিশ্চয়ই যে হেডারের এই যে উপরের দিকে নিচের দিকে কিছুটা জায়গা ফাঁকা আছে। আবার যদি দেখেন এটা যে আমাদের হেডারটার ভিতরে এই যে লোগো আর এই যে মেনুটা, লোগোর মেনু কী হয়েছে, কীভাবে বসছে দেখা যায় যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আসছে। সো আমরা সম্পূর্ণ হেডারটাকে নিব আগে, সিমেন্টিক মার্কআপ দিয়ে হেডারটাকে নিয়ে নিলাম। এরপরে এই যে এইখানে হচ্ছে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আসবে, যে এটার জন্য আলাদা একটা র্যাপার নিব। আর এই র্যাপারটা দুইটা কাজ করবে। একটা কাজ হচ্ছে এই যে দেখছেন একটু ভিতরে যে লোগো আছে আর মেনু আছে, এই দুইটা আইটেমকে পাশাপাশি হ্যান্ডেল করার জন্য এই র্যাপারটা আমাকে ব্যবহার করতে হবে। একটু পরে ফ্লোট করে ওদেরকে পাশাপাশি আনতে হবে না? সো ফ্লোট করে যখন পাশাপাশি আনতে যাবেন তখন এই র্যাপারটা হেল্প করবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে আনবেন, যে এই জায়গাতেও হেল্প করবে। কথা বুঝতে পারতেছেন সবাই? জাস্ট ইয়াস দিয়ে অ্যান্সার দেন, ইয়াস। সো আমরা র্যাপারটা বানায় ফেলি। এখানে হচ্ছে র্যাপারের নাম দিলাম কন্টেইনার, CONTAINER, কন্টেইনার। তো এবার এই কন্টেইনারটা নেওয়ার পরে, মানে এই যে কন্টেইনারটা যে নিলাম, এই কন্টেইনারের ভেতরে এবার কী করবো? কন্টেইনারটার ভেতরে এইবার হচ্ছে এই লোগোটা আর তার সাথে হচ্ছে এই মেনুটা, এই দুইটা বিষয় হচ্ছে বসাইতে হবে। কীভাবে বসাবো দেখেন। লোগোর জন্য কোনো সিমেন্টিক মার্কআপ নাই, হেডারের পার্টে সিমেন্টিক মার্কআপ ছিল, সো এর জন্য হেডার নিছি। লোগোর জন্য একটা ডিভ নেবেন, ওর একটা হচ্ছে ক্লাস দিবেন, ক্লাসের নাম দিবেন হচ্ছে লোগো। আর মেনুর জন্য একটা সিমেন্টিক মার্কআপ আছে, কেউ বলতে পারবেন ওই সিমেন্টিক মার্কআপটার নাম কি? ন্যাভ। তো ন্যাভ নিয়ে তার ভেতর হচ্ছে মেনু ক্লাস দিবেন। সো এবার এখানে লোগো বসাবো আর এখানে হচ্ছে মেনুটা বসাবো, লোগো আর মেনু। তো লোগোটা এটা কী টাইপের আইটেম আমাদের একটু দেখা উচিত, যে এখানে তো আমরা হচ্ছে লোগো বসাচ্ছি, তো এই লোগোটা এটা কী টাইপের আইটেম? এই যে কন্টেন্টটা এটা টেক্সট নাকি ইমেজ? অনেক সময় লোগো অনেকভাবে বসানো হয়, একটা লোগো 3 রকমের হতে পারে। অনেক সময় লোগো হয় কীরকম, জাস্ট টেক্সট দিয়ে লেখা হয় লোগোটাকে। অনেক সময় আবার লোগোটা হয় হচ্ছে কীরকম, দেখবেন যে হচ্ছে শুধু আইকনিক লোগো থাকে, আবার দেখবেন টেক্সট এবং আইকন দুইটাও থাকে। সাধারণত লোগো এরকম 3 রকমের হয়ে থাকে। তো এই জায়গায় যে লোগোটা আছে এটা কী টাইপের লোগো? এটা কোনো ইমেজ কিনা? এটা যদি ইমেজ বা আইকন বা ইমেজ টাইপের কিছু হয়, বা এটা যদি টেক্সট টাইপের হয়, এটা ফাইন্ড আউট করার একটা সিস্টেম আছে। এই যে টি দেখছেন, টি দিয়ে ধরে ওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ও যদি এরকম মিসিং ফন্টের মেসেজ দেয়, মানে এরকম ফন্টের যদি একটা মেসেজ পান, ওয়ার্নিং পান, এটার মানেই হচ্ছে এটা একটা টেক্সট টাইপের লোগো। এই যেখানে বলে দিচ্ছে ইনকনসোলেটার রেগুলার, ক্যান্সেল দিলেও বলে দিবে ইনকনসোলেটার রেগুলার ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল এবং এটা হচ্ছে ওর কালার। কিন্তু আমি ভাইয়ের আপুরা এই প্রজেক্টে এইটাকে টেক্সট হিসাবে নিব না। আপনারা দেখছেন অলরেডি আমি ফন্ট ফ্যামিলি ও ইনকনসোলেটার নেই। কেন এই জায়গায় নেই? একটা কারণ আছে। এই যে এই ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেট করেও লেখাটা এরকম হুবহু স্টাইলে আসে না। ইনকনসোলেটার ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ হয়েছে। এই জায়গায় MINIM, মিনিম, আর মিনিমের পরে হচ্ছে 0 লেখা। সো এই স্টাইলটা না পুরোপুরি সুন্দর করে আসে না। এই কারণেই আমি এখানে কি করব না, আমি এখানে হচ্ছে জাস্ট এইটাকে একটা টেক্সট হিসাবেই, ইমেজ হিসাবে আমি আপাতত নিয়ে নিব। বাট আমরা সাধারণত এরকম কাজ কিন্তু করব না। আমরা টেক্সটকে টেক্সট, ইমেজকে ইমেজ হিসাবেই আমরা নেওয়ার চেষ্টা করব। বাট এখানে আমরা পারতেছি না দেখে এই ফর্মুলায় আমরা আগাচ্ছি, কারণ স্টাইলটা ঠিক থাকে না। সো এখন এটাকে আপনি কীভাবে নেবেন? এটাকে নেবেন আপনি ইমেজ হিসাবে। সো আপনার এই সিলেকশন টুল দিয়ে আপনি এলিমেন্টটাকে সিলেক্ট করবেন, আর কোনো কিছু সিলেক্ট করার আগে মেক শিওর করবেন অটো সিলেক্ট আর লেয়ার, এই অপশনটা যাতে এখানে চেক দেওয়া থাকে। অটো সিলেক্ট আর লেয়ার এই চেকবক্সে যাতে চেক দেওয়া থাকে। তো এখানে চেকবক্সে চেক দেওয়া আছে অটো সিলেক্ট এবং হচ্ছে লেয়ার। সো আমি এই সিলেকশন টুলটা দিয়ে এলিমেন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে লেয়ারে দেখবেন এটা লেয়ারটা হাইলাইট হয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই লেয়ারটা এইটা হাইলাইট হয়েছে। লোগোতে ক্লিক করলাম, এই লোগোর লেয়ারটা হাইলাইট হয়েছে। তার মানে আমি ঠিক মতন ইমেজটা সিলেক্ট, মানে এই কন্টেন্ট সিলেক্ট করছি। তারপরেও আরেকবার চেক করবেন, এই চোখ দেখছেন, চোখে ক্লিক করবেন। চোখের উপরে ক্লিক করলে চোখটা চলে যাবে। চোখটা চলে যাওয়ার পরে যদি এলিমেন্টটাও চলে যায়, তার মানে আপনার সিলেকশনটা ঠিক মতন হয়েছে। আবার চোখের উপরে ক্লিক করেন, এলিমেন্টটা চলে আসছে। এইবার আপনাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে
কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটন প্রেস করতে হবে এই চোখের উপরে। যখনই প্রেস করবেন দেখবেন আর্টবোর্ডের ভেতরে শুধুমাত্র এই আইটেমটাই থাকবে, বাকি আইটেমগুলো চলে যাবে। এবার বিশাল বড় একটা আর্টবোর্ড আসছে, এই আর্টবোর্ডের বাড়তি অংশগুলো কেটে বাদ দিতে হবে। ইমেজে যাবেন, ইমেজ থেকে এখানে হচ্ছে ট্রিম করবেন, ট্রিম করে বলবো যে আমরা বাড়তি অংশ কেটে বাদ দিচ্ছি। ট্রান্সপারেন্ট পিক্সেল টপ বটম লেফট রাইট চতুর্দিক থেকে কেটে বাদ দাও, ওকেতে প্রেস করেন। বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার এটাকে সেভ করতে হবে। সেভ করবো কিভাবে? অনেকে ফাইল থেকে সেভে ক্লিক করে ফেলে, এটা করা যাবে না। ফাইল থেকে সেভে ক্লিক করলে পিএইচডি নষ্ট হয়ে যাবে। নিচের অপশনটা দেখেন সেভ অ্যাজ, এটা দিয়ে করা যেতে পারে, বাট আমরা অ্যাকচুয়ালি এটা করি না। আমরা করি কোনটা জানেন? সেভ ফর ওয়েব। আর এই সেভ ফর ওয়েবে ক্লিক করলে একটা ছোট একটা উইন্ডো ওপেন হয়, সেইখানে আমরা এই কন্টেন্টটাকে কীভাবে সেভ করব সেটা আমরা ওইখানে একটা নোট রাখতে পারি, একটা নোট রাখি। সো এই যে সেভ ফর ওয়েব, একটু মনোযোগ দিয়ে আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো এটার একটা শর্টকাট আছে। শর্টকাট কন্ট্রোল অল্টার শিফট এস, এই 4টা বাটন একসাথে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে কি, যে এইটার উইন্ডোটা ওপেন হয়ে যাবে। আমি ওটা অফ করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এই যে আমার ইমেজটা একটা উইন্ডো দিয়ে, নতুন একটা উইন্ডো দিয়ে ওপেন হইল। এই যে এই উইন্ডোটাতে ওপেন হয়েছে, এখানে খেয়াল রাখবেন এইটাতে যাতে হচ্ছে অপটিমাইজ থাকে, এই যে অপটিমাইজ থাকবে উইন্ডোতে। এবং একটু যদি আপনি কি করেন, আপনি যদি হচ্ছে একটু ডান দিকে আসেন, এই যে এইদিকে দেখতে পারবেন উপরে এখানে একটা ড্রপডাউন আছে। এই উপরের ড্রপডাউনটা না, এই যে মাঝখানের যে ড্রপডাউনে ক্লিক করলে আপনাকে বলবে যে এই ইমেজটা আপনি কী ফরম্যাটে সেভ করতে চান। এই ইমেজটা লোগো এবং এটাকে ট্রান্সপারেন্টলি সেভ করতে হবে। সো আমরা PNG-24 নিব। দেখা যায় এই যে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন। সো PNG-8 আছে, PNG-8 না, PNG-24টা ভালো কোয়ালিটি, সো PNG-24 নিব। কিন্তু যেই সমস্ত ইমেজগুলো ট্রান্সপারেন্সির দরকার নাই ওগুলো আমরা JPG হিসাবে নিতে পারি। সো আমি এটাকে PNG-24 নিলাম। নেওয়ার পরে খেয়াল করে দেখবেন এটার একটা অটোমেটিক্যালি উইথ আর একটা অটোমেটিক্যালি হাইট আসছে। এইখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমরা সেভ বাটনে প্রেস করব। সো সেভ বাটনে যখনই আমরা প্রেস করব তখনই কি হবে, সেভ বাটনে প্রেস করার পরই আমাদের প্রজেক্ট ফোল্ডারে ওটা নিয়ে যাবে, বলবে যে কোথায় তুমি এটা সেভ করতে চাও। সো আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে SSB 680 এবং এইটাতে ইমেজেস নামে ফোল্ডার। এই ডিরেক্টরিতে এসে এবার এখানে একটা নাম দিব আমরা, ওর নাম হচ্ছে লোগো। আমাদের ওয়েবসাইটে এটা একটা লোগো, সো লোগো নামটা দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই জায়গায় এখন বর্তমানে এই অবস্থা আছে। এখন আমাদেরকে ঠিকঠাক মতন এটাকে একবারে প্রথম অবস্থায় যেমন ছিল ওইভাবে নিয়ে যেতে হবে। কীভাবে নিয়ে যাব মনে আছেন আপনাদের? হিস্টোরি থেকে এই যে এখানে ক্লিক করেন, একবারে প্রথম অবস্থায় হচ্ছে আমরা চলে আসছি। সো এবার আমাদের পরবর্তী কাজ, লোগোটাকে এখানে সেভ করতে হবে, এখানে বসাইতে হবে, কন্টেন্ট হিসেবে বসাইতে হবে। আপনারা কুইক প্রজেক্ট কমপ্লিট করছেন না? দুইটা বিষয় মাথায় রাখেন, কুইক আর মিনিমো। A to Z যেইভাবে আমি করব ওইভাবে আমাকে করে কিন্তু এটা জমা দিতে হবে। আমি এই যে খাটতেছি কেন? আপনাদের জন্য, আপনাদের যাতে ভালো হয়, আপনারা যাতে ঠিক মতন শিখতে পারেন। দুইটা প্রজেক্টের একটাও যদি হচ্ছে কম হয়, কোনো একটা জায়গা যদি কম হয়, খবর আছে। আবার বলে দিচ্ছি, A to Z আমি যেভাবে কোড করব ওইভাবে করতে হবে। কেউ যদি মনে করেন ভাই আমি তো আগে করে ফেলছি, সেটা সাবমিট করে দেই, হবে না। আমি কোড দেখলেই বুঝে ফেলতে পারবো যে আপনি কীভাবে কী করছেন। নিজের মতন করে করতে যাবেন, কোডের কনসেপ্ট ভুল হয়ে যাবে, কোডে সমস্যা হবে। আমি ওটা কিন্তু একবারে ডাইরেক্ট 0 দিয়ে দিব। কড়াকড়ি করে কিন্তু এগুলো মেনটেন করব, প্লিজ বি কেয়ারফুল, আগে থেকে বলে দিচ্ছি। লোগোতে ছিলাম, লোগোটা বসাবো। একটু খেয়াল করে দেখেন ভাই এরা পুরা, আপনারা কখনো খেয়াল করছেন যে একটা ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে ওইটার হোম পেজে চলে যায়? এটা কখনো খেয়াল করছেন? যে কোনো ওয়েবসাইটের লোগোতে যে ক্লিক করবেন দেখবেন ওই ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে। কেন যায়? কারণ এইটা লোগোটা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে নেওয়া হয়। সো এই যে আমরা ডিভ নিছি না লোগো, এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, এখানে একটা হ্যাশ দেন। আচ্ছা হ্যাশ হচ্ছে এখানে একটু বলে দিই, হাইপারলিঙ্ক রেফারেন্সে যদি দেওয়ার মতন কিছু না থাকে তাহলে হ্যাশ দিতে হয়, বাট আমাদের কাছে দেওয়ার মতন কিছু আছে। সেটা কি সেটা পরে দিচ্ছি। তার আগে এই জায়গায় এসে, এই জায়গাটা এসে যেটা করবেন, index.html কথাটা লিখে দিবেন। আপনার ওয়েব পেজে ইন্ডেক্স ফাইল কটা থাকবে? একটু দ্রুত অ্যান্সার দেন তো। একটা প্রজেক্টে ইন্ডেক্স ফাইল কয়টা থাকতে পারে? আমি পারবো যে index1, index2, index3 এরকম করে হচ্ছে নাম দিয়ে বানাইতে পারবো? আমি যদি আমার মেইন ফাইলটার নাম index.1 রাখি, index1.html রাখি, যদি এরকম রাখলাম index1.html, এটা কি কাজ করবে?
করবে না, সরাসরি শুধুমাত্র ইন্ডেক্সই হইতে হবে, index.html হইতে হবে, খেয়াল রাখেন। আর ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3 এগুলো কিচ্ছু চলবে না, জাস্ট একটা ফাইলই হবে, index.html। সো এই যে অ্যাঙ্কর ট্যাগ নিছেন, এটার ভিতরে ইমেজ নিব, ইমেজেস নামে ফোল্ডারটা এইখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমার ইমেজের নামটা কি ছিল, লোগোটা হচ্ছে বসায় দিব। আর অল্টার অ্যাট্রিবিউটে আপনি বলতে পারেন যে ওয়েবসাইট লোগো বা লোগো অফ দিস ওয়েবসাইট, এরকম কিছু কথা বলতে পারেন, বাট ওগুলো আসলে হচ্ছে তেমন মিনিংফুল না। আমি ওয়েবসাইটের নামটা লিখে দিলাম যাতে করে সার্চ ইঞ্জিন একটু অপটিমাইজ হয়। এতটুকু পার্ট বুঝতে পারছি। সেভ করে ওয়েবসাইটে যদি একটু পেজটা রিলোড দিই, ওই যে চলে আসছে, কে চলে আসছে, আসছে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগোটা। এবার আমাদের মেনু বসাইতে হবে। মেনু সবসময় মাথায় রাখবেন, মেনু তৈরি করতে হয় হচ্ছে ULLI দিয়ে। অনেক রকমের মেনু আছে, যেমন এটা আমাদের ওয়েবসাইটের কি মেইন মেনু, এই যে মেইন মেনু, তাই না? এই মেইন মেনুটা এটা তৈরি হবে ULLI দিয়ে। তারপর ওয়েবসাইটের নিচে দেখেন কখনো আপনারা এই যে সোশ্যাল মিডিয়া মেনু থাকে যে, বা এরকম সোশ্যাল মিডিয়া আইকন মেনু থাকে যে, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন, এদেরকেও তৈরি করতে হয় ULLI দিয়ে। তারপরে এখানে দেখছেন একটা ওয়েবসাইটে হচ্ছে সবার নিচে দেখবেন পেজের নাম দেওয়া থাকে, টার্মস অফ কন্ডিশন, রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, এরকম ফুটার মেনু থাকতে পারে, এদেরকেও তৈরি করতে হয় হচ্ছে কি ULLI দিয়ে। সো আমি এখানে UL এর শুরু নিলাম, এর ভিতরে হচ্ছে এলআই নিব, এই এলআই এর ভিতরে একটা এ নিব। কেন এ নিব? কারণ এগুলো একটা মেনু আইটেম, ক্লিক করলে কোনো একটা জায়গা যাবে, আপাতত কোন জায়গা যাবে দেওয়ার মতন কিছু নাই, তাই হ্যাশ দিলাম। এবার আমার মেনু আইটেম কয়টা আছে আমরা একটু দেখে আসি। এখানে খেয়াল করে দেখেন লাইফস্টাইল, ফটো ডায়েরি, মিউজিক, ট্রাভেল, 4টা আছে। সো আমি এটাকে 4বার কপি পেস্ট করব, 2 3 4। খেয়াল রাখবেন এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আপনাকে মেনুর নামগুলো বসাইতে হবে। তো এই নামগুলো আমরা কপি করব কিভাবে? টি দিয়ে ধরে ওর উপরে ক্লিক করেন। আর গত ক্লাসে বলছিলাম মনে আছে যে কপি করতে গেলে ওকে করা ছাড়া কোনো উপায় নাই। সো ওকেতে প্রেস করেন, টেক্সট নষ্ট হয়ে যাবে, বাট আপাতত এইভাবে কপি করে নিয়ে যাই, পরে আমরা এটাকে ঠিক করবো না। সো একটা কপি করলাম, স্কেপ দিয়ে ওইখান থেকে বের হয়ে ক্লিক করেন, ওকেতে প্রেস করেন, Ctrl+A Ctrl+C, কপি করেন, এখানে পেস্ট করেন, আবার হচ্ছে ওইখান থেকে বের হয়ে এবার যাই আমরা হচ্ছে মিউজিকে, ক্লিক করলাম, Ctrl+A Ctrl+C, চলে গেলাম হচ্ছে মিউজিক বসাইতে, এরপর ওইখান থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে ট্রাভেলে, Ctrl+A Ctrl+C Ctrl+A দিয়ে সব সিলেক্ট করে, Ctrl+C দিয়ে কপি করে, Ctrl+V দিয়ে পেস্ট, সেভ করলাম, স্কেপ দিয়ে ওইখান থেকে বের হইলাম। নষ্ট তো হয়ে গেছে, হিস্টোরি থেকে আগের অবস্থায় নিয়ে চলে আসবেন, দেখবেন সব আগের অবস্থায় চলে আসে। সো এই যে বসাইছি, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলে দেখতে পারবেন নিচে নিচে আসছে। এবার এটাকে মেনু হিসাবে উপস্থাপন করতে হবে। তো মেনু হিসাবে উপস্থাপন করার জন্য এখন CSS এ হাত দিব আমরা। এখানে আমরা লিখব HEADER, হেডার স্টার্ট, এবং তার সাথে থাকবে হচ্ছে আমাদের হেডারের এন্ডের পার্টটা। আপনারা স্ক্রিনটা ঠিক মতন দেখতে পাচ্ছেন? আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন সবাই? সো এবার সিমেন্টিক মানে এই যে হেডারটাকে আমরা হচ্ছে হেডার হিসাবেই সরাসরি ধরে ফেলবো। সিমেন্টিক মার্কআপ, তো এই হেডার নামে তো সিমেন্টিক মার্কআপ ওয়েবসাইটে অন্য কোনো জায়গায় ব্যবহার হবে না, তো এই কারণে হেডারটাকে হেডার দিয়েই ধরে দিলাম। এই কন্টেইনারটা একটা ক্লাস, সো কন্টেইনার ক্লাসটা কল করলাম। এখানে লোগো, এটাও একটা ক্লাস, এই লোগো ক্লাসটা ব্যবহার করলাম। আর এই লোগোর ভিতরে এই অ্যাঙ্কর ট্যাগটা ধরার দরকার আছে। এই অ্যাঙ্কর ট্যাগটা ডিসেন্ডেন্টের কথা মনে আছে? ডিসেন্ডেন্ট, প্যারেন্ট হয়ে চাইল্ডকে ধরা। সো আমি যদি শুধু বলি অ্যাঙ্কর ট্যাগকে ধরো, ও সব অ্যাঙ্কর ট্যাগকে ধরে ফেলবে। আমি সব অ্যাঙ্কর ট্যাগ না, আমি এই লোগোর ভেতরে অ্যাঙ্কর ট্যাগটাকে ধরতে চাই। তা আমি লিখবো ডট লোগো স্পেস অ্যাঙ্কর। তো লোগো এটার মানে হচ্ছে লোগোর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে সেটাকে ধরো। এবার আপনারা বলুন তো এই ইমেজটাকে কীভাবে ধরবো? লোগো ইমেজ, তাই না? এবার আসেন এই মেনুটাকে ধরতে হবে। সো ডট দিয়ে মেনু, তো মেনুর ভিতরে আবার ইউএলকে ধরতে হবে। সো মেনু ইউএলের ভিতরে হচ্ছে আবার এলআই আছে, মেনু ULLI, মেনু ULLI কে আবার ধরতে হবে লাস্টে। এই যে ধরলাম। এবং এইখানে আপনাদেরকে একটা বিষয় একটু এক নজর দেখায় নিয়ে আসি। W3 স্কুলের CSS এর রেফারেন্সটা পড়তে দিছিলাম কি আপনাদেরকে? CSS রেফারেন্স, এখানে সিলেক্টরের অনেকগুলো রেফারেন্স ছিল। আমরা একটু এইখান থেকে হচ্ছে রেফারেন্সে যাই, এবং এই রেফারেন্সের পার্টে এসে সিলেক্টরের পার্টে যান। এই সিলেক্টরটা শিখছিলেন? ক্লাস আইডি, এই যে এই সিলেক্টরটা অল যেটা ছিল শিখছিলেন না? একটু কম্বিনেটরে আসি। এখানে কিছু সিম্বল দিছে, এই সিম্বলগুলো হচ্ছে খুব জটিল কিছু না। যেমন এটা হচ্ছে চাইল্ড কম্বিনেটর, দেখেন ডিভ দিয়ে এই চাইল্ড কম্বিনেটর দিয়ে পি লিখতেছে। এটার মানে কি? এটা মানে হচ্ছে ডিভের ভেতরে পিটাকে ধরো। এই যে দেখেন এখানে বলতেছে
সিলেক্ট এভরি পি এলিমেন্টস দ্যাট আর ডাইরেক্ট চিলড্রেন অফ এ ডিভ এলিমেন্ট। সোজা হিসাবে এই যে ডিসেন্ডেন্ট যে লিখলাম না মাত্র, এইটারই আরেকটা সিস্টেম হচ্ছে কি, এই যে এই সিম্বলটা দিয়ে লেখা যায়। এরকম আরও বেশ কিছু হচ্ছে সিম্বল দিয়ে বেশ কিছু বিষয়ে লেখার সিস্টেম আছে। একটু এদিকে আসেন। ও আরেকটা একটু মনে করাই দিই, এই সিলেক্টর লিস্ট মনে আছে? ডিভ কমা পি মানে কি? মানে একই সাথে হচ্ছে ডিভকেও ধরো এবং হচ্ছে তার সাথে পিকেও ধরো। মানে যতগুলো ডিভ আছে সবগুলো ডিভ এবং যতগুলো পি আছে সবগুলো পিকে। মনে আছে যে কমা দিয়ে দিয়ে আমরা লিখছিলাম লেআউট করার সময়, বেশ কিছু ক্লাস আমরা পাশাপাশি লিখছিলাম। সুডো ক্লাসের দিকে একবার নজর দেন। সুডো ক্লাস, এই সুডো ক্লাসটা কি কেউ আপনারা প্র্যাকটিস করছেন? দেখেন তো, এই ফার্স্ট চাইল্ড কাজে লাগবে, এই যে দেখছেন ফোকাস কাজে লাগবে, হোভার হোভার। আপনারা ইমেজ টু এস্টিমেলে পার্টে হোভার করছিলেন? হোভার বলেন, উত্তর দেন, ইয়েস নো, করছি নাকি করি নাই, ওটাতে ছিল নাকি ছিল না। হোভার করছিলেন? এই যে হোভার। লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড করছিলেন? লাস্ট চাইল্ডের কাজ কখন হয়? এই যে দেখছেন আমার মেনু আইটেমের হচ্ছে লাস্ট আইটেমটা একবারে হচ্ছে কি রয়েছে, কন্টেইনারের সাথে লেগে রয়েছে। এই যে ধরেন হচ্ছে আমার কন্টেইনারটা এরকম থাকবে না, এই যে লাস্ট আইটেমটা একবারে কন্টেইনারের সাথে হচ্ছে লেগে রয়েছে। সো এই জায়গাটাতে আমাকে কি করতে হবে, লাস্ট আইটেমের ব্যবহারটা করতে হবে, লাস্ট চাইল্ডের ব্যবহারটা করতে হবে। এরকম অনেক রকমের আমরা সুডো ক্লাস পাবো। খুব কঠিন এগুলো ব্যবহার করা না, একটু জাস্ট এখান থেকে ওপেন করবেন, এক্সাম্পল দেখবেন, বুঝে ফেলতে পারবেন। সুডো ক্লাসের পরে সুডো এলিমেন্ট, আফটার, বিফোর, ফার্স্ট লেটার। অনুমান করে বোঝা যায় ফার্স্ট লেটার দিয়ে কাকে ধরা হবে। ফার্স্ট লেটার, প্রথম অক্ষরটাকে। দেখেন আমি ট্রাই ইট ইয়োরসেলফে গেলাম, দেখেন এখানে দেখা যায় যে প্রত্যেকটার প্রথম অক্ষরটাকে হচ্ছে যে বড় হাতের লেখা হয়েছে। কিভাবে ধরলো? পি দিয়ে লেখছে, কোলন দিয়ে, দুইটা কোলন দিয়ে লেখছে ফার্স্ট লেটার। মানে প্যারাগ্রাফের প্রথম লেটারটাকে ধরো, প্যারাগ্রাফের এই যে প্যারাগ্রাফের ফার্স্ট লেটারটাকে ধরো, এই ধরে ফেলছে। এগুলো করছিলেন প্র্যাকটিস? এগুলো কিন্তু একটু কাজে লাগবে ভাইয়েরা। আপনাদের এই প্লেস হোল্ডারটা কাজে লাগবে। এই প্লেস হোল্ডার, আপনারা কখন এই প্লেস হোল্ডার ব্যবহার করছেন? এসটিএমএল ফর্ম করছেন, ফর্ম, এসটিএমএল ফর্ম, ফর্মের ব্যবহার করছেন। এই যে টেক্সটের রঙটা যে ডিফারেন্ট, কীভাবে ধরছে? ইনপুট প্লেস হোল্ডার দিয়ে এই প্লেস হোল্ডারের লেখাটাকে ধরা হয়েছে। যাই হোক, আপনারা মোটামুটি এগুলো প্র্যাকটিস করছেন অনেকেই। আমার কি এগুলো রেফারেন্সগুলো আলাদা করে দিয়ে দিতে হবে, নাকি আপনারা এখান থেকে হচ্ছে বের করে নিয়ে শিখবেন এগুলো? অ্যাট দ্য রেট অফ রুলস করছেন এই পর্যন্ত একটাও? অ্যাট দ্য রেট অফ রুলস, কোনো অ্যাট দ্য রেট অফ রুলস প্র্যাকটিস করা হয়েছে আমাদের এখন পর্যন্ত? ইয়াস নো দিয়ে অ্যান্সার দেন তো, ইয়াস নো। কোনো একটা অ্যাট দ্য রেট অফ রুলস করছেন কি না? ইয়াস নো, একটাও করেন নাই, তাই না? এই যে দেখেন, আসেন আপনাদেরকে হচ্ছে মিথ্যা হচ্ছে প্রমাণ করব আমি। আপনার যে কথাটা বললেন এটা মিথ্যা বললেন। আপনারা ফন্ট ডাউনলোড করে কোনো ইমপ্লিমেন্ট করেন নাই কোনো? আপনাদেরকে যে মিনিমাম প্রজেক্টের আগে একটা ভিডিও দিলাম যেখানে সিডিএন এবং ডাউনলোড দিয়ে কীভাবে ফন্ট ফ্যামিলি কানেক্ট করতে হয়, করেন নাই আপনারা? তো ডাউনলোড করে যখন করতে গেছেন তখনই তো আপনাদেরকে এই যে অ্যাট দ্য রেট অফ ফন্ট ফেস ব্যবহার করতে হয়েছে। এইটাই হচ্ছে অ্যাট দ্য রেট অফ রুলস। করেন নাই আপনারা? বলেন, যারা যারা করেন নাই তারা বলেন নো ভাইয়া করি নাই। করছেন? কারা কারা করে নাই একটু হাত তুলেন তো। এটা একটু রেকর্ডিংয়ে থাকুক, দেখি কার নাম উঠছে। সাবাস বাইজিৎ ভাই, কংগ্রেস। আজকে আমি আপনাকে এখন ক্লাস থেকে বের করে দিব। বাইজিৎ ভাই কই? আইডি কই ওনার? আরেকজনকে শাস্তি দিব যাতে এটা হচ্ছে নোট হয়ে থাকে। পড়ালেখা আমি আপনাদেরকে কি হচ্ছে মানে এত কিছু পেঁচাল পারি হচ্ছে কম শেখার জন্য, বেশি না। আরেকজনের নাম উঠুক। সাবাস, কংগ্রেস আরজু। বাদ। আজকে ক্লাসে ওরা দুজন সাসপেন্ড থাকবে, ওনাদের দুজনের অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকে ক্যান্সেল। আমি যাতে বাকিদের আর নেক্সট টাইম না পাই যে আপনারা পড়াগুলি এগুলি করেন নাই কমপ্লিট। সবাই একটু মনোযোগ দিই এদিকে। আমরা যদি একটু খেয়াল করি, লোগো আর মেনুর যে পার্টটা এটা এখানে আমরা দেখতে পাচ্ছি।
এই আমাদের হচ্ছে সিলেক্টর দিয়ে মোটামুটি ওদেরকে ধরার ব্যবস্থা করছি। তবে তবে আমরা না এখানে একটা হচ্ছে একটা হোভারের ব্যবস্থা করব, একটা হোভারের। এইখানে একটু দেখেন তো কোনো হোভার ওরা দিছে কিনা, বুঝবেন কিভাবে যে এই এলিমেন্টের উপরে কোনো হোভার আছে কিনা। এটা বোঝার একটা সিস্টেম আছে। এটা কিভাবে বুঝবো যে আমরা হোভার দিছে কিনা ওনারা? খেয়াল করে দেখেন, এই যে মেনু আইটেমে 4টা মেনু আইটেম, যদি দেখেন যে একটা মেনু আইটেম একটু ডিফারেন্ট, বাকিগুলো একই রকমের, একটা যদি একটু ডিফারেন্ট থাকে বাকিগুলো হচ্ছে একই রকমের, তাহলে বুঝতে পারবেন যে ওইখানে হোভার ইফেক্ট দেওয়া হয়েছে। কিন্তু এইখানে কিন্তু কোনো হোভার ইফেক্ট এরকম এইখানে দেখে বোঝা যাচ্ছে না। আর একটু লেয়ারে যান, একটা এলিমেন্ট সিলেক্ট করেন। একটা এলিমেন্ট সিলেক্ট করার পরে যদি দেখেন যে এই জায়গাটাতে এইখানে হচ্ছে কোনো একটা চোখ তোলা, এবং ওইটা হচ্ছে ক্লিক করে আনার পরে যদি দেখেন স্টাইলটা ডিফারেন্ট হয়েছে, তাহলে বুঝতে পারবেন ওইটা হচ্ছে হোভার ইফেক্ট। এটা হচ্ছে হোভার ইফেক্ট আছে কিনা কোনো একটা এলিমেন্টের উপরে, এটা বোঝার হচ্ছে একটা সিস্টেম। এইখানে না ওরা কোনো হোভার এলিমেন্ট দেয় নাই, কোনো হোভার হচ্ছে এখানে দেয় নাই। এখন আমরা কি করব? আমরা কি হোভার দিব নাকি দিব না? আমরা চাইলে একটা এক্সট্রা হোভার দিতে পারি। সো এখানে একটা হোভার আমরা স্টাইল দেওয়ার চেষ্টা করব। সো কীভাবে দিব সেটা হচ্ছে আমরা পরে দেখতেছি। সো হোভার দেওয়ার সিস্টেমটা একটু বলি। এই যে অ্যাঙ্কর ট্যাগ দেখছেন, এই অ্যাঙ্কর ট্যাগের উপরে হোভার আসে। সো এই অ্যাঙ্কর ট্যাগের পরে কোলন দিয়ে হোভার লিখে দিবেন। আর আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই অলরেডি যে আমার এই যে ট্রাভেল, এই ট্রাভেল আইটেমটা এটা কিন্তু কি হবে, একবারে কন্টেইনারের সাথে হচ্ছে লেগে বসবে। তো এইটাকে না আমার ধরতে হবে। এই ট্রাভেলটা এটা ধরবো কিভাবে? ট্রাভেলটাকে ধরতে হবে, এটা ধরবো কিভাবে? একটু ওকে নেভিগেট করি আমরা। মেনু, তার ভেতরে ইউএল, ইউএলের ভেতরে এলআই, এই এলআই এর ভেতরে এই লাস্ট চাইল্ড, এই লাস্ট এলআইটাকে, লাস্টের এলআইটাকে ধরতে হবে। এই এলআই এর লাস্ট চাইল্ড ধরে তারপরে এই অ্যাঙ্কর ট্যাগটাকে হচ্ছে ধরতে হবে। ধরলে কি হবে? ধরলে আমরা এই ট্রাভেলটাকে ধরতে পারবো। ট্রাভেলটাকে ধরার দরকার আছে, কিন্তু আপনারা অলরেডি এই ট্রাভেল বা এই টাইপের আইটেমে কাজ করছেন না আপনারা? এই যে ইমেজ টু এস্টিমেটের ভিতরে তো হচ্ছে লাস্ট আইটেমের কাজটা করে আসছেন। সো ওই কাজটা এইখানে আবার হবে। তো ওকে একটু ধরার ব্যবস্থা করতেছি। সো হোভার থাকবে সবার নিচে, এই জায়গায় আসেন, এই জায়গায় এই আইটেমটাকে আরেকবার ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এখানে লিখবেন মেনু ইউএল এলআই, এলআই এর হচ্ছে লাস্ট চাইল্ড, এলআই লাস্ট চাইল্ড, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এইভাবে দিয়ে ওকে আমরা হচ্ছে ধরবো। মোটামুটি আমরা ওদেরকে ধরার ব্যবস্থা করলাম। এবার একটু ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম, সিএসএসগুলো আবার হচ্ছে এখানে লোড হইলো। এবার আমরা ইনস্পেক্ট করে করে এখানে হচ্ছে কাজ করা শুরু করবো। ইনস্পেক্ট করেন, এই ডেভ টুলের সাথে পরিচয় আছে কি না? ডেভ টুলের সাথে পরিচয় আছে, এবং এইখানে দেখবেন যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে। এই যে এআই অ্যাসিস্ট্যান্ট বলতেছে টার্ন অন এআই অ্যাসিস্ট্যান্ট। এটাকে যদি আপনারা অন করে নেন তাহলে আপনারা এইখান থেকে ওর ব্যবহারটা পাবেন। যদিও অন করতে গেলে এখানে হচ্ছে কিছু কথা বলতে পারে, লার্ন মোডে কিছু বলতে পারে। আপনি যত ব্যবহার করবেন, যত বেশি ব্যবহার করবেন, তত কিন্তু হচ্ছে আপনি আপনার ব্রাউজার থেকে এগুলো অ্যাড করতে পারবেন। মানে আপনি গুগল ক্রোমের কত অ্যাক্টিভ ইউজার, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু গুগল আপনাকে এই এআইগুলো ব্যবহার করতে দেয়। দেখেন অনেক হচ্ছে জিমেল, আপনাদের অনেকেরই বাসায় 2-3টা জিমেল আছে না, ব্যবহার করেন না? এই জিমেল যদি ব্যবহার করেন, খেয়াল করে দেখবেন যে এক একটা জিমেলে না এক এক রকমের এক এক ফিচার ওপেন হয়। কারণ আপনি ওই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কোন টাইপের কন্টেন্ট আপনি বেশি সার্চ করছেন, কোন টাইপের আপনি কাজগুলো বেশি করছেন, ওইটার উপর ডিপেন্ড করে ওইখানে হচ্ছে বিভিন্ন ফিচার অ্যাড হয়। যাই হোক, ওরা আমাদেরকে বলতেছে যে সেটিংস থেকে এআই ইনোভেশনে যে তারপরে এটাকে হচ্ছে ওপেন করতে। আপনারা না এই এআইটা ওপেন করবেন, করলে দেখবেন কোনো জায়গায় ভুল হইলে ওরাও আপনাদেরকে এখানে হিন্ট দিবে। আর ইনশাল্লাহ সামনে আমরা আবার হচ্ছে এআই এর এই ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আমাদের এআইগুলো হচ্ছে লাগবে, এআই এর কাজ আছে আমাদের। ওকে, আমাদের সামনেই চলে আসবে এআই। আমি যেই বর্তমানে যেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছি এটাতে আমি বেশি একটা অ্যাক্টিভ না, এই জিমেলে অ্যাক্টিভ না। এই কারণে হচ্ছে আমার এটাতে বেশি একটা এআই এর সাপোর্ট ওরা দেয় নাই, অন্যটাতে হচ্ছে এআই এর সাপোর্ট আছে আমার। যাই হোক, আমরা এই জায়গাতে মেনু ইউএল এলআই এর এই জিনিসগুলো, মানে আমার এই হেডারের পার্টগুলো নেভিগেট করে ফেলছি, এখন সিএসএস করা শুরু করব। তো সবার প্রথমে লেআউটটা নিয়ে কাজ করি। আমরা যদি দেখি এই সম্পূর্ণ পার্ট আমার হেডার, এবং হেডারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা না আলাদা করে বলার লাগে না, বাই ডিফল্ট এমনি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার থাকে। সো আমাকে বলতে হবে না যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় অ্যাকচুয়ালি যদি বলি, তাহলে বলবোটা কোথায়? দেখেন মেইন এই হেডার না, এই হেডারের হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড হবে। এই মেইন হেডারটার ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট, কিন্তু এটা বলার দরকার নেই, এমনিতেই ও হোয়াইট কালার পাবে।
আচ্ছা, এটা গেল একটা। তারপর আপনারা খেয়াল করে দেখছেন এখানে উপরের দিকে আর নিচের দিকে একটা স্পেসিং আছে। এই উপরের দিকে আর নিচের দিকে যে একটা সেকশনে যে স্পেসিং থাকে এটা প্যাডিং দিয়ে মেনটেন করতে হয়। আমি আপনাদেরকে বিস্তারিত এই ব্যাপারে আরেকটু পরে বলবো। খেয়াল করে দেখছেন যে এইখানে একটা আর্টিকেল সেকশন, এই আর্টিকেল সেকশনের উপরেও এই যে উপরের দিকে এবং নিচের দিকেও স্পেসিং, এইটাকেও নিতে হয় প্যাডিং দিয়ে। মাথায় রাখেন কোনো একটা সেকশনের উপরের দিকে যে স্পেসিংগুলো থাকবে আর নিচের দিকে যে স্পেসিংগুলো থাকবে আপনি চেষ্টা করবেন অবশ্যই সেটাকে প্যাডিং দিয়ে নেওয়ার। কারণ আছে, কারণ কি, অনেক সময় সেকশনগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার থাকে। তো যদি কোনো একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে আর আপনি যদি ওইটাকে মার্জিন দিয়ে নেন তাহলে ওইটা আসে না, ওইটাকে প্যাডিং দিয়ে মেনটেন করতে হয় এর জন্যই। তা আপনাদের একটা সিস্টেম শিখাই দিই, যখনই আপনি কোনো একটা সেকশন তৈরি করবেন, সেকশন, এই সেকশনের উপরের নিচের, উপরের আর নিচের যে গ্যাপগুলো এগুলো আপনি ওই সেকশনের মেইন সেকশনটা ধরবেন, মেইন সেকশন ধরে প্যাডিং দিবেন। যেমন এখানে হেডারের উপরে আর নিচে যে গ্যাপটা আছে, এই হেডারের উপরে আর নিচের এই গ্যাপটাকে আমরা ধরবো কি দিয়ে, এই উপরে নিচের গ্যাপটাকে ধরবো আমরা প্যাডিং দিয়ে, আর এটা মেইন হেডার থেকে দিতে হবে। তো হেডারে আপাতত ওই প্যাডিংটা দিব না, এটা পরে দিব। আসেন কন্টেইনারে চলে যাই। খেয়াল করে দেখেন তো, কন্টেইনারে দেখলে বোঝা যায় না যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট মাঝখানে আসছে। সো কতটুকু জায়গা ছাড়ছে একটু আমরা ক্যালকুলেট করি, একটু মনে মনে চিন্তা করি। আপনারা একটু বলেন তো আমার এই লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা কত পার্সেন্ট, কত পার্সেন্ট জায়গা এটা? আমরা চাইলে এটা পিক্সেল দিয়েও ক্যালকুলেট করতে পারি, বাট এখন পিক্সেলের ক্যালকুলেশন না, আমরা একটু রেসপন্সিভ ওয়েতে চেষ্টা করবো ক্যালকুলেট করার, এবং আমরা 100%-এর কনসেপ্টে আগাই। হ্যাঁ, মানে রেসপন্সিভনেস 100% ওই কনসেপ্টে আগাবো। সো এই লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা এটা 100%। তো আপনি একটু চিন্তা করেন এখানে 100%-এর কতটুকু জায়গা ছাড়া হয়েছে। লেফটে 5% এবং হচ্ছে রাইটে আনুমানিক 5% করে ছাড়া হয়েছে। তাহলে এই কন্টেন্টটা কতটুকু জায়গা নিয়ে থাকতে পারে? এটা থাকতে পারে হচ্ছে আমার 90%। সো আমি এখানে কন্টেইনারে আসবো, এসে বলবো কন্টেইনার তোমার উইথ হবে 90%। তো এই 90%-এ কতটুকু জায়গা পায় এটা বোঝার জন্য অতিরিক্ত একটা কাজ করব, কাজ শেষে এটা আবার বাদ দিয়ে দিব। একটা 1 পিক্সেল, একটা সলিড, একটা রেড কালার, একটা বর্ডার দিলাম। সেভ করে ওয়েবসাইটে পেজে এসে রিলোড দিলে দেখা যায় আইটেমটা যে আসে। বাট এই আইটেমটা তো এই যে এইটা পুরোটা মাঝখানে থাকার কথা না, বাট এটা মাঝখানে নাই। দেখেন একটা পাশে রয়েছে, কোন পাশে? বাম পাশে বসে রয়েছে। তো ওকে মাঝখানে আনবো কীভাবে? আপনাদের কি মনে আছে মার্জিনের কথা? মার্জিন 0 0। এই 0 0 মানে কি? টপ বটমেও 0, লেফট রাইটেও 0। তো আমরা যেটা করব, আমরা টপ বটমে আমাদের কোনো কাহিনী নাই, টপ বটমে 0 থাকুক, আর লেফট রাইটে ওকে করে দিব অটো। যখনই লেফট রাইটে আমি ওকে অটো বলবো, ওয়েবসাইটে এসে যখনই পেজটা রিলোড দিব, আপনারা কি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসছে। আমরা কিন্তু কাজ করতে করতে সামনে আগায় যাচ্ছি। এবার কন্টেইনারের ভিতরে একটু তাকান, কন্টেইনারের ভেতরে আমার এই লোগো এবং হচ্ছে আমার এই মেনু, এই দুইটা আইটেম পাশাপাশি আনতে হবে। সো ওদেরকেও আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে যে এরা কতটুকু জায়গা পাবে, এটা কার কতটুকু উইথ থাকবে, এইটা বলে দিয়ে তারপরে ওদেরকে পাশাপাশি আনবো আমরা। সো আমরা এখন বর্তমানে কার ভেতরে আছি? কন্টেইনার। তো কন্টেইনার কত পার্সেন্ট ছিল? 90%। কন্টেইনার 90% হলেও কন্টেইনারের ভেতরে যেই কন্টেন্টগুলো, ওদেরকে ওদেরকে যখন আমরা ভাগাভাগি করব, তখন আমরা কি করব? ওই 90%কে আমরা 100% হিসেবেই বিবেচনা করব। আমি বুঝাইতে পারতেছি? এই কন্টেইনারটা 90% না, বাট 90% হলেও ওকে আপনি এবার 100% হিসাবে মনে মনে চিন্তা করবেন। তো ও যদি 100% হয়, এবার মনে মনে চিন্তা করেন যে ওর ভেতরে এই এই যে হচ্ছে আমার যে মেনুর যে মানে লোগোর যে অংশটা, ও কতটুকু জায়গা পাবে, আর হচ্ছে আমার এই মেনু কতটুকু জায়গা পাবে। এত দেরি লাগতেছে কেন? কমেন্ট করে ফেলবেন না এগুলো দ্রুত? মানে এগুলো কি আমার আস্তে আস্তে আপনাদের বলতে হবে যে কমেন্ট করেন? বলেন এইখানে ও কতটুকু জায়গা পাবে, ও কতটুকু জায়গা পাবে? দেখে মনে হচ্ছে ও 12 থেকে 13% জায়গা পাবে। আর ওকে একটু বেশি জায়গা দিন, মেনুর একটু বেশি জায়গা লাগে, ওকে আমরা 60% বা 65% জায়গা দিব। তো আমার এই লোগোকে ধরতে হবে, মেনুকে ধরতে হবে। আপনারা কি পারেন আপনি একই সাথে হচ্ছে মাল্টিপল জায়গাতে কোড করতে? সো আমি এখানে WIDTH উইথ লিখলাম। উইথ হচ্ছে কত পাবে? একজনকে দিলাম হচ্ছে 12%, আরেকজনকেও 12% রাখলাম। এটা একটু পরে মডিফাই করতেছি। কে কতটুকু জায়গা পাইছে সেটা বোঝার জন্য অতিরিক্ত একটা বর্ডার দিচ্ছি। 1 পিক্সেল সলিড এতটুকু বললেও একটা ব্ল্যাক কালার একটা বর্ডার পাই। ওকে হচ্ছে আপাতত ধরেন 15%ই ধরেন, আর ওকে হচ্ছে ধরলাম আমরা, ওকে বলছিলাম কত, ও পাবে হচ্ছে 65%। সো একটু হচ্ছে আমরা সেভ করলাম, সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিই। ভাইয়ারা আপনারা কি দেখতে পাচ্ছেন ওরা যে কে কতটুকু জায়গা পাইছে? এটা 15% এবং এইটা হচ্ছে আমাদের, এটা 15%, আর এটা হচ্ছে আমার
65%। এখন আমাকে পরের কাজটা করতে হবে। পরের কাজটা কি? পরের কাজটার ভিতরে আগে সবার প্রথমে এই যে ইমেজটাকে রেসপন্সিভ করতে হবে। ইমেজটাকে রেসপন্সিভ, ইমেজটা কার ভেতরে আছে? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কার ভেতরে আছে? লোগো। এইটা হচ্ছে মেইন প্যারেন্ট। এই লোগোর কতটুকু জায়গা? 15%। সো এই লোগোর এই 15% জায়গা সম্পূর্ণ ইমেজটা ধরে রাখবে, নিজের জন্য হচ্ছে সে ধরে রাখবে। কথা বুঝতেছেন? এই লোগোর সম্পূর্ণ জায়গাটা ইমেজটা যখন ধরবে তখনই এই ইমেজটা রেসপন্সিভ হবে, আদারওয়াইজ হবে না। তো এখন আমরা ওকে রেসপন্সিভ কিভাবে করব? ইমেজটাকে ধরেন, ধরে এই যে দেখেন ইমেজটাকে ধরছেন না, ওই যে দেখেন ইমেজের আপনি যে কোডিং করে আসছিলেন এখানে, এই যে ইমেজটাকে যে ধরে আসছিলেন না এখানে, এটা এই যে এখানে দিয়ে দিচ্ছে আপনাকে স্টাইল ডট সিএসএস এর 22 নম্বর লাইন, এই জায়গায় আসেন। এখানে আপনি লিখবেন উইথ 100%। এতটুকু বললেই ইমেজ রেসপন্সিভ হয়ে যায়। ইমেজকে ধরে উইথ 100% বলার মানে কি? এইটার মানে হচ্ছে ইমেজ তুমি সম্পূর্ণ জায়গা নিবা। কথা হচ্ছে ও কার সম্পূর্ণ জায়গা নেবে? এই ইমেজটা আছে কার ভেতরে? লোগো কত পার্সেন্ট জায়গা? 15%। তো লোগো যতটুকু জায়গা নিয়ে আসে এর সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে ইমেজ নিয়ে নিবে, মানে ওই জায়গাটুকুর ভেতর নিজেকে হচ্ছে সে ফুলফিল করে বসাবে। এটাই হচ্ছে ইমেজের রেসপন্সিভনেস। আপনি সিম্পল খালি ইমেজকে ধরে বলবেন উইথ 100%। আর এই কথাটার মানেই হচ্ছে যে তুমি যার ভেতরে আছো তার সম্পূর্ণ জায়গাটা ধরো। সো এটা যদি ঠিকঠাক মতন ধরতে পারেন আপনি, আপনি এবার লোগোর উইথ কমান। খেয়াল করে দেখবেন আপনি লোগোর উইথ কমাইলে ইমেজটা ছোট হবে, লোগোর উইথ যদি আপনি বাড়ান ইমেজটা বড় হবে। মানে ঠিক মতন ও সেট হয়েছে। আমার মনে হচ্ছে লোগোটাকে আমরা যদি 12% রাখি তাহলেই ঠিক হয়। তাহলে আমরা যে পরিবর্তনটুকু করলাম সেগুলো আমরা জায়গায় নিয়ে বসাই দিই। আমরা লোগোর উইথ বসাই দিলাম হচ্ছে 12%। আর এই যে ইমেজটা ওকে ধরে বলবো তোমার উইথ হবে 100%। এতটুকু সেভ করে ওয়েবসাইটে এসে আবার রিলোড দিলাম। এইটার কাজ ডান। এবার একটু মেনুর কাজ করতে হবে, মেনুর। তো মেনুর কাজ করার আগে এই দুইটা আইটেমকে পাশাপাশি নিতে হবে না? সো লোগো আর মেনু, আমরা জানি যে দুইটা আইটেমকে পাশাপাশি নিতে গেলে আপাতত আমরা হচ্ছে কী করতেছি, আপাতত আমরা ফ্লোটিং সিস্টেমটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারতেছি, অন্যান্য সিস্টেম আমরা শিখি নাই। আপনারা বলবেন লোগোটাকে কোন পাশে ফ্লোট করবেন আর মেনুটাকে কোন পাশে ফ্লোট করবেন? লোগো কোন পাশে ফ্লোট করব? ফ্লোট লেফট। মেনু ফ্লোট রাইট। দুইটা দুই পাশে আছে তো, সো দুইটা দুই পাশে ফ্লোট করতে কোনো সমস্যা নাই। সো আমি এবার আমার এই লোগোটাকে ধরলাম আর এই যে আমার মেনুটাকে ধরলাম, ধরে লোগোটাকে ফ্লোট লেফট করলাম আর মেনুটাকে করব ফ্লোট RIGHT রাইট। এই যে ফ্লোট হয়েছে। কোনো সমস্যা চোখে পড়ে? কি হয়েছে, কি সমস্যাটা হয়েছে এখানে? এই যে আমার কন্টেইনার তার জায়গা ছেড়ে দিছে, কি করতে হবে? ওভারফ্লো হিডেন। আমার আগে আপনারা এবার এগুলো কিন্তু বলা উচিত ছিল আপনাদের, ভাইয়েরা পুরা। কেন বলা উচিত ছিল? কারণ আপনারা তো ইমেজ টু এস্টিমেল করে আসছেন। তাহলে কি এটা বলার উচিত ছিল না আপনাদের? রিলোড। আপনারা কি দেখতে পাচ্ছেন যে ও ওর জায়গা ফেরত পাইছে? দেখা যায় জায়গা যে ফেরত পেয়েছে। ওকে, এবার আমাদের এই লোগোটার কাজ। লোগোটাতে কি কি কাজ আছে দেখা যায়। এই যে মেনু আইটেমের পাশে একটা যে ডট আছে, অ্যাকচুয়ালি এই ডটটা ইউএল থেকে আসে। ইউএল থেকে হচ্ছে লিস্ট স্টাইল দিয়ে হচ্ছে আসে। আপনি ইউএল অথবা এলআই দুইটার যে কোনোটাকেই আপনি ধরতে পারেন, ধরে আপনি বলতে পারেন লিস্ট স্টাইল নান, বললেই দেখবেন এই ডটগুলো চলে গেছে। এলআইটাকে ধরে বললাম লিস্ট স্টাইল নান, বাস চলে গেছে। এটা এলআই থেকে আসে তাই এলআইকে ধরতে হবে। এরপর আসেন অ্যাঙ্কর ট্যাগ। দেখা যায় প্রত্যেকের নিচে একটা আন্ডারলাইন, এটা আসছে অ্যাঙ্কর ট্যাগ থেকে। অ্যাঙ্কর ট্যাগকে ধরে বলবেন টেক্সট ডেকোরেশন নান, দেখবেন ওরাও চলে গেছে, ওই যে মানে আন্ডারলাইনগুলো চলে গেছে। এতটুকু বলার পরে একটু খেয়াল করেন আমার মেনু আইটেমগুলোকে পাশাপাশি আনতে হবে না? সবগুলোকে মেনু আইটেম পাশাপাশি তো আনতে হবে। তো এই আইটেমগুলো আছে এলআই এর ভিতরে সবগুলো। তো আইটেম পাশাপাশি আনতে গেলে এই এলআইটাকে আপনাকে ফ্লোট করতে হবে। ফ্লোট। সো এখন ফ্লোট কোন পাশে করব? রাইটে করব? রাইটে করলে তো উল্টায় যায়। ফ্লোট করতে হবে হচ্ছে ফ্লোট লেফটে। লেফট একটা পাশে ফ্লোট করতে গেলে ফ্লোট লেফট। কিন্তু এই ফ্লোট লেফট করার কারণে এখানে একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আপনারা কি খেয়াল করে দেখছেন যে আপনার এই এলআইয়ের ভিতরে আছে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, মনে আছে? আবার তার উপরে করছেন হচ্ছে এলআইকে ফ্লোট লেফট, মানে ফ্লোট, ওরা জায়গা ছেড়ে দিছে ওদের। অ্যাঙ্কর ট্যাগ নিজের জায়গাটা পারফেক্টলি ধরতে পারতেছে না। ধরতে যে পারতেছে না সেটা এখনই বুঝতে পারবেন। দেখেন ছোট্ট একটা কাজ করব, এই কাজটা করলেই বুঝতে পারবেন। আপনার কি দেখে বুঝতে পারতেছেন যে আমার এই লাইফস্টাইল আর ফটো ডায়েরির মাঝখানে একটা স্পেসিং আছে?
সো আমি ওই রেক্টেঙ্গল মার্কিউ টুল দিয়ে আমি এখানে একটা দাগ দিব, এটা দেখছিলেন না গত ক্লাসে? সো মাঝখানে 120 পিক্সেলের মতন একটা গ্যাপ আছে, তাহলে একজনের ভাগে কতটুকু জায়গা পড়ে বলেন? টোটাল এখানে গ্যাপ হচ্ছে 120 পিক্সেল, তাহলে একজনের ভাগে কতটুকু জায়গা পড়বে? 60। মাঝামাঝি ওকে অর্ধেক দেন, ওকে অর্ধেক দেন, 60 করে পড়ে। তার মানে এই 60 পিক্সেল এখানে কি হবে, একটা প্যাডিংও দিতে পারি বা একটা মার্জিনও দিতে পারি। এখন মার্জিন দিবেন না প্যাডিং দিবেন এটা কিন্তু কাজের উপর ডিপেন্ড করে। আমি আপাতত প্যাডিং দিয়ে দেখাচ্ছি এখানে, আপাতত প্যাডিং দিয়ে দেখাচ্ছি। এই যে ইউএলএলআই এ, এই এতে এসে প্যাডিং দিতে হবে, ইউএলএলআই এ কে ধরে প্যাডিং দিতে হবে। প্যাডিং দিচ্ছি কত? টপে 0, বটম লেফট রাইটে 0, টপ বটমে 0, লেফট রাইটে 0। তো লেফট রাইটের এই প্যাডিংটা বাড়াচ্ছি 60 পিক্সেল, দেখা যায় লেফট রাইটে 60 পিক্সেল যে জায়গা নিছে। এবার একটু দেখেন তো টপ বটমে বাড়াবো আমি, দেখেন তাকানের দিকে তাকান, টপ বটমে বাড়াচ্ছি। ভাইরা দেখেন টপ বটমে 60 পিক্সেল দিছি, বাট বলেন তো টপ বটমে 60 পিক্সেল উপর দিক থেকে নিচ দিক থেকে সরছে কিনা? সরছে? কেন সরে নাই? একে তো ফ্লোট লেফট, তার উপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট জায়গা ধরতেছে না। অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে এইখানে বলে দিবেন ডিসপ্লে ইনলাইন ব্লক, পাইছে জায়গা? লেফট রাইটে সমস্যা করে না, উপরে নিচে সমস্যা করে, এই যে জায়গা পাইছে কিনা। বাট আমার এখানে দরকার নাই ওইটা, আমি এখানে ওকে 0ই রাখবো, আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টা করলাম। সো যতটুকু কোড করছি আসেন এটাকে আমরা একটু আবার দেখি। ইউএল এ কিছু করি নাই, এলআইতে ফ্লোট লেফট করে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে এই কাজগুলো করলাম আপাতত। ওকে, এবার আসেন পরের স্টেপে। পরের স্টেপ খুব মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইটা আমার পুরোটা কন্টেইনার, এবং আমার মেনু আইটেমটা এই কন্টেইনারের ডান দিক বরাবর চেপে রয়েছে, ডান দিক বরাবর চেপে রয়েছে, তাই না? কিন্তু আমার এই মেনু আইটেমগুলো কি এই ডান দিক বরাবর, কন্টেইনারের ডান দিক বরাবর চেপে রয়েছে? না। তো এই আইটেমগুলোকে ডান দিক বরাবর চাপানোর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সম্পূর্ণ ইউএলটাকে ধরে ফ্লোট করে ফেলতে হবে। সো ইউএলটাকে ধরে ফ্লোট, ওকে ফ্লোট রাইট করে আমরা ডান দিকে পাঠিয়ে দিতে পারবো। এবং এই জায়গায় তার একটা মজার বিষয় খেয়াল করেন, এই ফ্লোট রাইট বলার কারণে দুইটা প্রবলেমে সলভ হয়ে গেছে। এক, আইটেমগুলো ডান দিকে চেপে গেছে অনেকটাই, আর দ্বিতীয় আরেকটা প্রবলেম সলভ হয়েছে। সেটা কি মনে আছে? ইউএল এই যে এলআইটা, এই এলআইটাকে যে আমরা একটু আগে ফ্লোট লেফট করছিলাম, ও কিন্তু ওর জায়গাটা ধরে রাখতে পারে নাই। দেখেন একটু তাকান, আমি এইখানে ফ্লোট রাইট কথাটা অফ করে দিলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে লিখতেছি ওভারফ্লো হিডেন, একটু তাকান ওভারফ্লো হিডেন দিলে কোনো পার্থক্য চোখে পড়ে কিনা দেখা যায়? ওভারফ্লো হিডেন দিলে যে একটু নিচের দিকে হচ্ছে ওরা কী করে, একটা মার্জিন পায়, বোঝা যায়? এই যে দেখেন ওভারফ্লো হিডেন দিলাম ইউএলতে, কারণ এলআই ফ্লোট করছিলেন, সো ইউএলকে ধরে ওভারফ্লো হিডেন করলে ওরা ওদের হারানো জায়গাটা হচ্ছে ফেরত পাইলো। কিন্তু যদি আপনি ওভারফ্লো হিডেন না বলে আপনি যদি ফ্লোট রাইট বলেন, এই ইউএলকে দুইটা কাজ করবে, এক ওভারফ্লোর প্রবলেমও সলভ করে দিবে, প্লাস আইটেমটাকে হচ্ছে ও ডান দিকে চাপাই দিবে। বোঝা যায়? এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া করবোটা কি? আমরা এখন হচ্ছে ফ্লোট রাইট বলবো, ওভারফ্লো হিডেন আমাদের বলার দরকার নেই। ফ্লোট রাইট বললেই একসাথে দুই প্রবলেম সলভ। কিন্তু যদি এমন হয় যে আপনার মেনু আইটেম ডান দিকে চাপানোর দরকার নাই, যা আছে এইভাবেই রাখলেই হবে, অনেক সময় এরকম কিছু কিছু মেনু থাকে যে মেনু আইটেমটা হচ্ছে স্ক্রিনের মাঝামাঝি বরাবর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করার দরকার নাই, আপনাকে হচ্ছে এই ফ্লোট রাইট করার দরকার নাই, কিন্তু সেক্ষেত্রে ওভারফ্লো হিডেনটা করে দিন। তাহলে কী হবে, ওরা ওদের জায়গাটা, হারানো জায়গাটা ঠিক মতোই পাবে। বুঝাইতে পারছি? আমার এখন ওভারফ্লো হিডেন লাগবে না, আমি ফ্লোট রাইটে খালি দিলাম, চেপে গেল। কিন্তু চেপে যাওয়ার পরেও এই যে ট্রাভেল, এই ট্রাভেল কথাটা কি হচ্ছে আপনার লেগে গেছে? দেখেন তো ট্রাভেলটা কি একবারে হচ্ছে লেগে রয়েছে কিনা এই বাম দিকে, সরি ডান দিকে লেগে রয়েছে? না। কেন লাগে নাই? কারণ আপনি একটু আগে প্যাডিং দিলেন না, এই যে প্যাডিং, প্রত্যেকটা আইটেমই তো প্যাডিং পাইছে, তো ওর এই প্যাডিংটার কারণে ও চাপতে পারতেছে না, লেগে থাকতে পারতেছে না। কিন্তু আমার এই ট্রাভেল কথাটাকে একবারে এই কন্টেইনারের এই ডান দিক বরাবর চাপায় রাখতে হবে। তো এখন আমাকে এই লাস্ট আইটেমটাকে ধরতে হবে, এই লাস্ট এলআইটাকে ধরতে হবে, এই লাস্ট এলআই, এবং এই লাস্ট এলআইয়ের ভিতরে হচ্ছে এই এটাকে ধরতে হবে। মনে আছে একটু আগে সিলেক্টর দিয়ে যে ওকে লাস্ট চাইল্ড দিয়ে যে ধরার ব্যবস্থা করছিলাম? ভাইয়েরা পুরা আপনারা এমন কেউ আছেন যে ভাই আমি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বুঝি না, আমাকে আবার বুঝায় দেন? হাত তোলেন, নিঃসংকোচে হাত তোলেন, আমি আবার বুঝাই দিব। ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বুঝি না ভাইয়া, হাত তোলেন, হাত তোলেন। ভাইয়া ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বুঝি না, হাত তোলেন। একটু মনোযোগ দিয়ে এদিকে তাকান, তাকান এদিকে তাকান। হ্যাঁ, বলেন তো এখানে কয়টা প্যারাগ্রাফ লিখলাম? হাতগুলো নামান আর বলেন এখানে কয়টা প্যারাগ্রাফ লিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্যারাগ্রাফ লিখলাম, তাই না?
আপনি চাইতেছেন এই পি এর এই প্রথম আইটেমটাকে ধরতে, আপনি কি করবেন, আপনি লিখবেন পি কোলন ফার্স্ট চাইল্ড। পি কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড যদি লেখেন না, তাহলে এই প্রথম পিটাকে ধরে ফেলবে। আমি পি এর এই লাস্ট আইটেমটাকে ধরতে চাইতেছি। আমাদের সাধারণত ধরার একটা সিস্টেম আছে, এরকম আমরা চাইলে ধরতে পারি, ইতে একটা ক্লাস দিয়ে তো ধরে ফেললে হয় ভাইয়া, একটা ক্লাস দিলাম, দিয়ে ক্লাস দিয়ে নাম দিয়ে ধরে ফেললাম, হ্যাঁ হয়। কিন্তু আরেকটু এফিসিয়েন্সি হচ্ছে শিখেন, আরেকটু হচ্ছে কোডটাকে আরেকটু এক্সপার্ট লেভেলে করা শেখেন। অনেকগুলো পি আছে, এই লাস্টের পিটাকে ধরতে চাচ্ছেন, আপনি চাইলে লিখতে পারেন পি কোলন লাস্ট চাইল্ড। আপনার কি এবার বুঝতে পারতেছেন? ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বোঝা হয়েছে না? আর একটা মজার বিষয় দেখেন, আপনি চাইতেছেন এই যে প্রথম আইটেমটাকে ধরবেন, আবার তার সাথে হচ্ছে এই 3 নাম্বার আইটেমকে ধরবেন, আবার চাইতেছেন হচ্ছে তার সাথে 5 নাম্বার আইটেমকে ধরবেন। বলেন তো এটা জোর না বিজোর? 1 3 5 এটা জোর না বেজোর? এটা কি ইভেন নাকি অড? ইভেন অড বুঝেন, জোর বেজোর বুঝেন না? তো 1 3 আর 5কে ধরবো, এটা কি হয়? অড হয়। দেখেন এটাকে কিভাবে ধরা হয়, পি কোলন এনটিএইচ এন্থ হাইফেন চাইল্ড, ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং আর এন্ডিং দিয়ে এখানে আপনি যদি বলেন ইভেন, ইভেন বললেও ধরবে হচ্ছে 2 4। যদি আপনি বলেন ও ডবল ডি অড, তাহলে ধরবে হচ্ছে 1 3 5কে। মানে আপনার এই আইটেমটার ভিতরে যতগুলো জোর বা বেজোর এভাবে করেও আপনি চাইলে ধরতে পারেন। এই পার্টটা আমরা বুঝতে পারছি। এই ইভেন বা অড ধরার পরে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং দিয়ে এবার যা কাজ করবেন সেটা হবে। কিন্তু যদি এমন হয় যে ভাই আমি প্রথমটাকেও ধরবো না, আমি ফার্স্ট মানে লাস্টেরটাকেও ধরবো না, আমি জোর বিজোরকেও ধরবো না, আমি ধরবো এই পি এর ভেতরে এই 2 নম্বরটাকে শুধু, তাহলে কিভাবে করব? পি কোলন এন হাইফেন চাইল্ড, ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিংয়ে বলে দিবেন হচ্ছে 2 দিয়ে, বাস এই যে এন চাইল্ড 2। এটা যে ধরবে কাকে? 2 নম্বরটাকে। না ভাই আমি হচ্ছে শুধু 3 নম্বরটাকে ধরতে চাই, লেখেন 3। ভাই আমি শুধুমাত্র হচ্ছে 4 নম্বরটাকে ধরতে চাই, লেখেন 4। ভাই আমি শেষেরটাকে ধরতে চাই, তাহলে 5 দিলে হবে না? না, তাহলে হচ্ছে ধরতে হবে হচ্ছে লাস্ট চাইল্ড। ভাইয়া প্রথমটাকে ধরতে চাইলে 1 দিলে হবে না? না, ওটার জন্য বানানো আছে হচ্ছে ফার্স্ট চাইল্ড। ক্লিয়ার এই পার্টটা আপনাদের? ইয়েস নো এই পার্টটা ক্লিয়ার কিনা? আপনারা এটা নিয়ে আরেকটু ভালো করে পড়ালেখা করবেন। কই থেকে পড়ালেখা করবেন? চলে যাবেন nth চাইল্ড সিএসএসে, W3 স্কুলের এই সুডো ক্লাসের এই বর্ণনাটা দেখবেন, এই যে n চাইল্ড 4, n চাইল্ড 2, এই যে n চাইল্ড, এইটা আপনারা দেখবেন। পারবেন না এটা নিজেরা বের করতে? এবার আমি কিভাবে বের করলাম ওইভাবে খুঁজে বের করবেন, পারবেন কি না? এবার এই ট্রাভেলটাকে তাহলে ধরবো কিভাবে বলেন? আলাদা একটা ক্লাস দিয়ে এলআইতে আলাদা একটা ক্লাস দিয়ে ধরবো ওকে, নাকি ওকে আমরা এই যে লাস্ট চাইল্ড দিয়ে ধরলে ভালো হবে? কোনটা করলে ভালো হবে? লাস্ট চাইল্ড। তাহলে ওকে লাস্ট চাইল্ড দিয়ে বানানো আছে, ওকে ধরেন। ধরে কি বলবো, ওর হচ্ছে দোনো পাশের প্যাডিং ফেলার দরকার নাই, শুধুমাত্র এক পাশের প্যাডিং। তাহলে স্পেসিফিকভাবে বলেন PADDING প্যাডিং রাইট, কত দাও? 0। আপনার কি দেখতে পাচ্ছেন এটা যে ফিক্স হয়ে গেল? চলেন যতটুকু কোড করছি এটা সেভ করে নেই, নাহলে পেজ ডিলোড দিলেই সব গায়েব হয়ে যাবে। সো ইউএলের পার্টে বসাইছি ফ্লোট রাইট, এটা নিয়ে ইউএলে বসাবো। এরপরে হচ্ছে এলআই এর পার্টে বসাইছি এই দুইটা কোড, এইটা নিয়ে বসাচ্ছি এলআইয়ে। এরপরে আমি অ্যাঙ্কর ট্যাগে বসাইছি এই 4টা বিষয়, এটাকে নিয়ে বসাবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে। আর এই জায়গাটাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্যাডিং রাইট হচ্ছে 0 করে দিছি, ওইটাই দিলাম। ওয়েবসাইটে এসে রিলোড দেখেন তো মোটামুটি ঠিক আছে কিনা। এইবার বাকিটা ফিক্স করেন। বাকিটা কি? এই যে এদের ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে এবার ফিক্স করে ফেলেন। এদের ফন্ট ফ্যামিলি ঠিক নাই, টি দিয়ে ধরে ওর উপরে ক্লিক করেন, ক্লিক করে ক্যান্সেলে প্রেস করে দেখেন বলতেছে প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 14 পিক্সেল। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ জানি কত বলছিলাম? অ্যাটলিস্ট ওই সাইজটা রাখতে হবে আপনার এই মেনুতে। কত বলছিলাম? ওর থেকে বড় হলে সমস্যা নেই, কিন্তু ওর থেকে ছোট হতে পারবে না। 16। তা ওরা 14 দিছে, বাট আমরা 16 রাখবো, আর তার সাথে অ্যাশ কালার। আচ্ছা আপনাদের মনে আছে যে আমরা বডিতে কিছু কমন কোডিং করে আসছিলাম? আমাদের চেক করা উচিত না সেই কমন কোডিংগুলো পাইছে কিনা? এবং আপনাদের এটাও মনে থাকার কথা, বলছিলাম যে অ্যাঙ্কর ট্যাগ একটু ঘাটতারামি করে, ও বডির প্যারেন্টের ওই জিনিসটা পাইতে দেয় না। আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে ধরবো, ধরে আমরা স্ক্রল করে করে নিচের দিকে আসবো। আপনারা খেয়াল করে দেখছেন এই 3টা জিনিস পাইতে দিছে। আমার 3টা লাইন কোড লিখতে হইলো না, কালারটা পাইতে দেয় নাই। সমস্যা নাই, কালারটা আলাদা করে ওকে আমরা উল্লেখ করে দিব। কোথায় কালারটা উল্লেখ করবেন? মেনু ইউএলএলআই এতে, এই জায়গাতে এসে কালারটা উল্লেখ করেন।
আমরা আসেন একটু এটাকে সিরিয়াল বাই লিখি। সাধারণত ডিসপ্লে প্রপার্টিগুলো একটু উপরে লেখা ভালো, মার্জিন প্যাডিংটাও হচ্ছে একটু উপরে রাখা ভালো, আর ফন্ট রিলেটেড পার্টটা একটু নিচে রাখবেন। তবে ফন্টের সিরিয়াল কি, আগে ফন্ট ফ্যামিলি, তারপরে হচ্ছে ফন্টের সাইজ, তারপরে ফন্টের ওয়েট, তারপরে কালার। আমার যেহেতু আগের তিনটা লিখতে হচ্ছে না, সো কালার থেকে শুরু করলাম। আর এই কালারের লেখা শেষ হওয়ার পরে কালারের নিচে অন্যান্য ফন্ট রিলেটেড প্রপার্টি থাকলে সিরিয়াল বাই ওর নিচে লিখবেন। যেমন টেক্সট ডেকোরেশনটা আমি ওর নিচে রাখছি। সেভ, রিলোড। দেখেন মোটামুটি কিন্তু হচ্ছে অনেকটা পাওয়া শুরু হয়ে গেছে। এই যে অ্যাঙ্কর, এই কালারটাকে ও পায় নাই দেখে আলাদা করে বলে দিছি। আচ্ছা, এই লেখাগুলো সব বড় হাতের অক্ষরে। তো লেখাগুলো তো সব বড় হাতের অক্ষরে ভাইয়া, আপনি তো চাইলে এইখানে লেখাগুলো সব বড় হাতে লিখে দিতে পারতেন। LIFE, লাইফ, এইভাবে বড় হাতে লিখলেই তো ভাইয়া এই লেখাগুলো বড় হাতের হয়ে যায়। আপনারা বলেন এইভাবে লেখে এই জায়গায় হচ্ছে HTML এ লিখে এইভাবে বড় হাতের করাটা বেস্ট হবে নাকি CSS দিয়ে মেনটেন করাটা উচিত হবে? দেখেন, আপনার আপনার এই পার্টটা যখন হচ্ছে অন্য কেউ ব্যবহার করবে তখন সে কিন্তু উল্টাপাল্টা করেও ব্যবহার করতে পারে, বলা যায় না। তো আপনাকে যেটা করতে হবে, CSS করে যতটুকু মেনটেন করা যায় আপনি ততটুকু CSS করেই মেনটেন করবেন। আমরা এখানে টেক্সট টেক্সট ট্রান্সফরমেশন লিখব। লিখে যদি বলি আপার কেস তাহলে এটা সব বড় হাতের হয়ে যাবে। যদি বলি লোয়ার কেস তাহলে কি হবে, সব ছোট হাতের ছিল আর কি ওইটাই। আর যদি বলি ক্যাপিটালাইজ তাহলে কি হবে, প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় হাতের হয়ে যাবে। সো আমরা ওকে আপার কেস বানিয়ে দিব। সেভ, রিলোড। ভাইয়েরা দেখা যায় চলে আসছে যে আমার আইটেমগুলো মোটামুটি চলে আসতেছে, তাই না? ওকে, আচ্ছা এইবার আরেকটা বিষয় একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। দেখতে পাচ্ছেন যে এই, আচ্ছা এইটা এখন না, এটা যে মাঝ বরাবর আছে এটা এখন না, আগে হচ্ছে এইটার হোভারটা ফিক্স করে নেই। এই লোগোটার, সরি মেনু আইটেমটার একটা হোভার আমরা ফিক্স করব। একটা মেনু আইটেমের সবচেয়ে বেস্ট হোভার স্টাইল কি, কালার চেঞ্জ করে দেওয়া। যেমন এইটা আছে হচ্ছে আপনার কি কালার, এটা আছে হচ্ছে অ্যাশ কালার, এটাকে যদি আমরা ব্ল্যাক কালার করে দিই তাহলে হয়ে যাবে। এই অ্যাশ কালার আর ব্ল্যাক কালার পাইছি কই থেকে? আপনি অন্য কোনো কালার আনলে হবে না, এই ওয়েবসাইটে যে কালারগুলো ব্যবহার করা আছে সেইখান থেকেই কালার নিতে হবে। এখানে দেখেন ওয়েবসাইটে গ্রে এবং ব্ল্যাক কালার আছে, সো ওদের বাই ডিফল্ট কালার হচ্ছে কি গ্রে কালার, আপনি এটাকে ব্ল্যাক কালার করে দিতে পারেন হোভারে। তো হোভারের পার্টে আসেন, এইখানে হোভারের পার্টে সিম্পল কালার চেঞ্জ করবো, লেখানো হচ্ছে কালার। কালার কি চেঞ্জ করতে চাই, কালার ব্ল্যাক দিয়ে চেঞ্জ করতে চাই। বাই ডিফল্ট ছিল হচ্ছে কি অ্যাশ কালার, এখন দিতে চাই হচ্ছে ব্ল্যাক কালার হোভারে। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন। আপনি কি দেখে বুঝতে পারতেছেন যে এটা হোভারে ব্ল্যাক কালার হচ্ছে? আমি একটু স্ক্রিনটা জুম করে দেই যাতে করে আপনারা একটু তাকায় দেখতে পারেন। একটু জুম করে দিচ্ছি এটাকে, অনেক বেশি জুম করলাম, দেখা যায় এটা যে ব্ল্যাক হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আসলে ফুটে নাই। ফুটছে মানে অ্যাশ কালারটা হচ্ছে যদি ব্ল্যাক কালার হয় তাহলে কিন্তু এটা ফোটে নাই, মানে খুব বেশি ফোটে নাই। কেন? কারণ হচ্ছে এই দুইটা কালার হচ্ছে অনেকটা কাছাকাছি, এই কারণে হচ্ছে এটা ফোটে নাই। এখন তাহলে কি করা উচিত? যদি এই হোভার ইফেক্ট দেখতে ভালো না লাগে তাহলে ডিফারেন্ট অন্য কোনো হোভার ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। অন্য কোনো হোভার ইফেক্ট কী আছে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যেতে পারে এইটার, আবার হচ্ছে চতুর্দিকে একটা বর্ডার দেওয়া যেতে পারে, আবার নিচে একটা বর্ডার দেওয়া যেতে পারে, বা একটা পাশে একটা বর্ডার দেওয়া যেতে পারে, সামথিং, হ্যাঁ আন্ডারলাইন টাইপের কিছু একটা দেওয়া যেতে পারে। সো আমি যে কাজটা করব, আমি ওর নিচে একটা সিম্পল একটা বর্ডার দিব, একটা সিম্পল বর্ডার হোভার করলে ওর নিচে একটা বর্ডার আসবে। আমি চাচ্ছি না ওর কালার চেঞ্জ হোক, সো এই পার্টটা বাদ দিয়ে দিলাম। আমি চাচ্ছি হোভার করলে ওর নিচে একটা কি আসবে, একটা বর্ডার আসবে। সো হোভারে আমি বললাম বর্ডার কত দিব, একটা 1 পিক্সেলের সলিড। কোন কালারের বর্ডার দিব, রেড কালার, ব্লু কালার, নাকি এইখানে যে কালারগুলো আছে সেই কালার? সো ওর ফন্ট কালার হচ্ছে কি 6:2, আমি 6:2 কালারের একটা বর্ডার হচ্ছে দিয়ে দিলাম। 6:2 দেন, 6:2 কালারটা অ্যাশ কালারটা দেন, ব্ল্যাক কালার না দিলেও চলবে। রিলোড। ভাইয়েরা আপনি কি দেখতে পাচ্ছেন যে বর্ডার আসতেছে? দেখা যায়, কিন্তু বর্ডারটা যে চতুর্দিকে আসতেছে দেখে তো ভালো লাগতেছে না। তাহলে একটা কাজ করেন, একটা পাশে দেন, বর্ডার বটম দেন, বর্ডার বটম একটা পাশে দিলাম। রিলোড। এবার একটা পাশে আসতেছে, তাই না? নিচের দিকে আসতেছে। কিন্তু এইবার এইটাতেও একটা সমস্যা আছে। এইটাতে দেখেন বিশাল বড় বর্ডার, বিশাল বড় বিশাল বড়, এটাতে দেখেন হাফ আসে বর্ডার। বক্স মডেল মনে আছে? বক্স মডেল আইটেমের চতুর্দিকে প্যাডিং, প্যাডিংয়ের চতুর্দিকে হচ্ছে বর্ডার, বর্ডারে পরে যায় হচ্ছে বসে কে মার্জিন। সো আপনি এখানে প্যাডিং দিচ্ছেন বড়, এই কারণে হচ্ছে বর্ডারটাও বড় আসছে, কিন্তু লাস্ট আইটেমটাতে যেটা হয়েছে ওর অর্ধেক তো প্যাডিং ফেলে দিচ্ছেন, এই কারণে এটা আসতেছে হচ্ছে অর্ধেক ছোট হয়ে। তাহলে এখন কী করবো ভাইয়া? এখন এখানে একটু আগে আমরা প্যাডিং দিয়েছিলাম না, প্যাডিংটাই বাদ দিয়ে দেন, প্যাডিংয়ের পরিবর্তে মার্জিন দিয়ে ওদেরকে চেঞ্জ করে ফেলেন। মার্জিন দিলে বেনিফিটটা কী হবে? প্যাডিং দিলে ভিতর থেকে বড় হয়, মার্জিন দিলে বাহির থেকে সরে যায়।
প্যাডিং দিলে কি হয়েছে, ভিতর থেকে বড় হয়েছে। সো প্যাডিংটা যদি ফেলে দেন তাহলে ওরা ভিতর থেকে বড় হবে না, বর্ডারটাও বড় আসবে না। সো আমি এখানে প্যাডিংয়ের পরিবর্তে MARGIN মার্জিন দিলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, আবার তাকান, দেখা যায় শুধুমাত্র বর্ডারটা হচ্ছে কতটুকু, যতটুকু আইটেম ততটুকু জায়গা জুড়ে যে আসে, তাই না? মোটামুটি আগের থেকে ফিক্স হয়েছে। কিন্তু এই জায়গাতেও একটা প্রবলেম হয়েছে, তাকান আবার ভালো করে প্রবলেমটা বোঝার চেষ্টা করেন, প্রবলেম কী হয়েছে। আমি একটু জুম করে দিচ্ছি, তাকান এদিকে তাকান, দেখা যায় যে একটু নড়াচড়া হয়। এরকম আইটেম এরকম নড়াচড়া হতে পারবে না। আপনি একটা লাইফস্টাইলের এই যে একটা হোভার করলেন, এখানে হচ্ছে কি হলো, নতুন করে হচ্ছে একটা নড়াচড়া হচ্ছে, বলতে পারবেন কেউ কেন নড়াচড়া হইলো? নড়াচড়া হচ্ছে কারণ আপনি যখন হোভার করতেছেন, হোভারে নতুন একটা 1 পিক্সেল অ্যাড হচ্ছে, যেই জিনিসটা আগে ছিল না। সো নতুন করে আরও একটা আইটেম 1 পিক্সেল আইটেম অ্যাড হওয়ার ফলে কি হয়েছে, আরেকটা আইটেমে হচ্ছে যে ও চাপাচাপি করতেছে, ও নড়াচড়া করা ফেলতেছে, মানে আগে ছিল না, নতুন হচ্ছে অ্যাড হয়েছে। সো ওর নিচের আইটেমটা যেটা ছিল সেটা 1 পিক্সেল সরে যাচ্ছে, এর জন্য এরকম কাপাকাপি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই যে এখানে যে সমস্যাটা, এখন এটাকে ফিক্স করবো কীভাবে? আফটার বিফোর একটু আগে দেখে আসছিলেন, আফটার বিফোর ওই যে একটু আগে তো হচ্ছে আপনাদেরকে সুডো এলিমেন্টস, সুডো ক্লাসেস এগুলো দেখাইলাম। হোভার দেখলেন না, ফোকাস দেখলেন না, ওইখানেই ছিল হচ্ছে আফটার বিফোর। আমরা চাইলে এই জায়গায় এবার আফটার বিফোর ব্যবহার করতে পারি, কিন্তু আফটার বিফোর ব্যবহার না করেও না এটাকে আরও ইজিলি হচ্ছে মেনটেন করে ফেলা যেতে পারে। খুব মনোযোগ দিয়ে একটু তাকান এদিকে, এখানে দেখেন চালটা কি চালি। আমি আমার মেইন আইটেমেই একটা 1 পিক্সেল বর্ডার বটম দিলাম, কিন্তু এটা বাই ডিফল্ট থাকবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে বুঝেন, 1 পিক্সেল একটা বর্ডারের একটা জায়গা নিছে, কিন্তু তার কোনো কালার দেয় নাই। ট্রান্সপারেন্ট মানে কোনো কালার দেখা যাবে না, কিন্তু যখন হোভার হবে তখন হচ্ছে 6 কালার দিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে। আসেন ওয়েবসাইটে রিলোড দেন, ও প্রত্যেকটা আইটেমের নিচে 1 পিক্সেল জায়গা ধরে রাখছে। এবার কি কোনো নড়াচড়া হয়? হয় না, কিন্তু যখনই হোভার হচ্ছে খালি হচ্ছে কালারটা ট্রান্সপারেন্ট থেকে কালারটা 6 কালার হয়ে যাচ্ছে। ক্লিয়ার এই পার্টটা? এই পার্টটা যদি বুঝে থাকেন তাহলে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় এখন বোঝার সময় আসছে। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন হোভারটা খুব দ্রুত হচ্ছে, খুব দ্রুত হচ্ছে কিনা, খুব তাড়াতাড়ি হচ্ছে না। মাউসের কার্সর নিলাম, হোভার হইলো, সরায় ফেললাম, চলে গেল। এইটাকে যদি একটু সময় দেওয়া যায়, যে এই অ্যানিমেশনটা একটু সময় নিয়ে হবে, একটু স্লোলি হবে, তাহলে ভালো হবে না? নতুন আরেকটা পার্ট শিখেন, ট্রানজিশন নামে সিএসএস এর একটা প্রপার্টি আছে, এবং খেয়াল করবেন কোন জিনিসটা কোথায় বসাইতেছি। এই একটা আইটেম অন্য জায়গায় বসালে কাজ হবে না। ট্রানজিশন বসাবেন হচ্ছে মেইন এলিমেন্টে, এটা হচ্ছে হোভার এলিমেন্ট। আর মেইন কোনটা, এই যে এইটা, এই মেইন এলিমেন্টে আসবেন, এসে এখানে একটা সময় দেন। স্ট্যান্ডার্ড সময় হচ্ছে 0.33 সেকেন্ড। আপনি যদি বলেন ভাইয়া আমি 1s দিব, এটা মানে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় নিয়ে অ্যানিমেশন হবে, এটা স্ট্যান্ডার্ড টাইমিং না। স্ট্যান্ডার্ড টাইমিং হচ্ছে 0.33s। তো এই যে ট্রানজিশনে বললেন 0.33s, তার মানে 1/3 সময় নিয়ে ও কী করবে, অ্যানিমেশনটা দেখাবে। এবার দেখার পরে আপনি বলতে পারেন EASE ইজ, এই যে ইজ যদি আপনি নাও বলেন, আপনার যে এই অ্যানিমেশনটা যে হবে, এই অ্যানিমেশনটায় একটা ইজ, একটা হচ্ছে ইফেক্ট চলে আসবে। আমি ইজ দিলাম না, আমি দিলাম LINEAR, লিনিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া ইজ, লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, এগুলো কি? এগুলো তো বুঝলামই না। চলেন এগুলো একটু কি, এটা একটু বুঝাই। আমি যেভাবে সার্চ করে বের করতেছি এইভাবে করে সার্চ করে বের করবেন। এটার নাম হচ্ছে, আপনি গুগলে সার্চ করবেন অ্যানিমেশন টাইমিং ফাংশন, এটা লেখে সার্চ করবেন অ্যানিমেশন টাইমিং ফাংশন। একটু নিচে আসেন, এইখানে আমাদেরকে বলে বলতেছে লিনিয়ার। আমি একটু প্লে ইটে যাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখা যায় লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট। তো লিনিয়ার যদি আপনি চুজ করেন, লিনিয়ার ইফেক্ট কী করে, অ্যানিমেশনের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমের একটা প্রবাহ ও নিশ্চিত করবে। বাট ইজ কী করে, বাই ডিফল্ট ইজ দেওয়া থাকে। আপনি যদি এখানে কিচ্ছু না বলেন, লিনিয়ার বা কোনো কিছু যদি না দেন, বাই ডিফল্ট এটা ইজ থাকে। আর ইজে কী হয় দেখেন, আগে লিনিয়ারে কী হয় বলতেছে, এই অ্যানিমেশনটা যেটা হবে একটা সেম স্পিড মেনটেন করে ও শুরু থেকে শেষ পর্যন্ত ওর অ্যানিমেশনটাকে দেখাবে। যদি আপনি ইজ বলেন তাহলে অ্যানিমেশনটা শুরুতে স্লো থাকবে, শেষেও স্লো থাকবে, কিন্তু মাঝখানে হচ্ছে ফাস্ট হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারতেছেন এটা? এই যে দেখেন, এখানে দেখলে আরও বুঝতে পারবেন। এটা হচ্ছে ইজ, এটা হচ্ছে ইজ ইন, এটা হচ্ছে ইজ আউট, এটা ইজ ইন আউট। এরকম আরেকটা আছে কিউবিক বিজার, এটা হচ্ছে নিজের মতন করে দেওয়া যায়। আপনারা এবার এইটা নিয়ে একটু পড়াশোনা করেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগে লিনিয়ারটা, শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম লাগে।
আমি লিনিয়ারটা দিলাম, দিয়ে এবার একটু হচ্ছে হোভার করতেছি, তাকান তাকান, দেখা যায় অ্যানিমেশনটা স্মুথলি আসলো, আবার হচ্ছে স্মুথলি চলে গেল, আস্তে আসলো আস্তে চলে গেল, লিনিয়ারের কারণে। মজা না? এই পার্টটা কি বুঝতে পারছেন আপনারা? আমি এটাকে আবার আগের অবস্থায় নিয়ে চলে যাচ্ছি 100%-এ। ওকে, এই যে দেখেন স্মুথলি পারফর্ম করতেছে। এইবার আসেন, আমার এই লোগোর আইটেমটা থাকবে কিন্তু এই মেনু বরাবর মাঝখানে। এটা কি মাঝখানে আছে? নাই। বাই ডিফল্ট ইউএলের একটা টপ বটমে মার্জিন টপ বটম আছে, কিন্তু এই যে ইউএল থেকে একটা মার্জিন টপ বটম আসে, এটা ফেলার দরকার নাই। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই মেনুটাকে একটু মার্জিন টপ দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসেন, মানে এই আইটেমটা যাতে মাঝ বরাবর থাকে। মেইন ডিফটাকে, মেইন হচ্ছে লোগো, এই লোগোটাকে ধরবেন, লোগোটাকে ধরে এইখানে লিখি মার্জিন টপ 5 পিক্সেল দিলাম, দেখা যায় যে ও নামে, উপর থেকে নামে। ওকে 12 পিক্সেল বা 12 পিক্সেল দেন, বাস। এই কোডটা এবার নিয়ে যেয়ে বসাবেন কোথায়? ও হচ্ছে লোগো লোগো লোগো, এই যে লোগো, এইখানে বসায় দেন। আরে কি কোড কপি করলাম, পুরোটা কোড কপি করি নাই, সরি, বয়স হয়েছে তো। আর তার উপরে হচ্ছে আপনারা আমার মেজাজ আজকে গরম করে দিয়েছেন, পড়ালেখা করেন না ঠিক মতন। ক্লাসে 80 জন স্টুডেন্ট, 50 জনও ঠিক মতন ক্লাস করে না, বুঝছেন অবস্থা? আমার কিচ্ছু হবে না, আমি দৌড়াবো একদিন 2 দিন, আর কি, আর তো কিছু করতে পারবো না আমি, আপনার ভালো যদি আপনি না বুঝেন। আপনারা দেখতে পাচ্ছেন লোগোর উপরে ক্লিক করলে ওয়েব পেজ লোড নেয়, কেন? index.html-টা লোড নিচ্ছে, মেনুতে হচ্ছে আসলে হোভার হচ্ছে, তাই না? এইবার আসেন, এইবার হেডারের কাজ করি। এবার হেডারের হচ্ছে ফিনিশিংটা দিয়ে দিই। হেডারের ফিনিশিংটা কীভাবে? হেডারের উপরে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে একটা বক্স কাটেন। এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে হেডারের উপরে যতটুকু জায়গা ফাঁকা, নিচেও ততটুকু জায়গা ফাঁকা থাকবে, তাই নয় কি? তো এটাই উপরেরটাই পরিমাপ করি, যেহেতু এটা ভালো করে বোঝা যাচ্ছে। ওর উপরে প্রায় একটা 70 পিক্সেলের মতন হচ্ছে একটা হাইট, আনুমানিক 70-র মতন, তার মানে উপরে একটা 70 পিক্সেলের একটা প্যাডিং। তাহলে আমরা হেডারে যাব, হেডারে যে লিখব প্যাডিং কত, 70 পিক্সেল, টপে 70, বটমেও 70, লেফট রাইটে 0। আমি যে এইভাবে লিখি, এটা কি বুঝতে আপনাদের সমস্যা হয়? দেখেন তো এই লেখাটা কিন্তু অনেকটা মোটামুটি অনেক কমে বেশি লেখা যায়। আমার তো লেফট রাইটে দরকার নাই, সো এর জন্য লেফট রাইটটা বাদ দিলাম, আর টপটা দরকার আছে, এর জন্য টপের বটমের ভ্যালুটা দিলাম। একটা বর্ডার দেওয়া উচিত না একটু বোঝার জন্য? পরে লাগলে বাদ দিয়ে দিব না। বর্ডার 1 পিক্সেল, একটা সলিড বর্ডার দিলাম। ওয়েবসাইটে আসেন, রিলোড দেন। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের হেডারটা? একটু অন্য পেজে ডুপ্লিকেট করে দেখাই, দেখা যায় হেডারটা? এখন হেডারটা দেখার পরে একটা কাজ করেন, এই কন্টেইনারের বর্ডারটা ফেলে দেন, লোগো আর হচ্ছে আমার এই মেনুর বর্ডারটা হচ্ছে ফেলে দেন। এবার এসে আবার একটু রিলোড দেন। এই হচ্ছে আমার বর্তমান হেডার। আচ্ছা, জীবনেও এত মোটা হেডার দেখছেন কোনো ওয়েবসাইটে? এত বিশাল বড় হেডার দেখছেন? কখনো দেখছেন? এখন তাহলে করণীয় কি? এখন যেটা করণীয় সেটা হলো যে আমরা এখানে হেডারের প্যাডিংটা কমাই দিব, কারণ দেখতে ভালো লাগতেছে না। এখন কমাই দেওয়ার পরে যদি ক্লায়েন্ট আপনার সাথে এসে বলে, কী ব্যাপার তুমি হেডারের প্যাডিং কমাইলা কেন? ক্লায়েন্ট কেন আসবে? আপনি নিজেই আগে ক্লায়েন্টকে বলবেন যে দেখো তোমার হেডারে একটা স্ক্রিনশট নিয়ে তাকে দেখাবেন যে দেখো তোমার হেডারটাতে প্যাডিং এত বেশি দেওয়ার কারণে বিশাল বড় হেডার দেখা যাচ্ছে, এত বড় হেডার দেখতে ভালো লাগে না, সাধারণত একটা ওয়েবসাইটে এত বড় হেডার থাকে না। তাহলে এটা কত রাখা উচিত হইতে পারে? 70 না দিয়ে এটাকে আমরা 30 অথবা 35 রাখতে পারেন আপনি বড় জোর। আমি এখানে একটু দেখেন 35 লিখে দেখাই। আসেন রিলোড দেন, আপনি এইটা হচ্ছে করে দেখাবেন ক্লায়েন্টকে, বলবেন যে তুমি এইটা রাখতে পারো। এখন মনে মনে সে চিন্তা করবে যে আরে এই ছেলেটা তো আসলেই হচ্ছে ভালো কাজ করে, ও তো আমাকে এমনি এমনি বলে নাই, ও তো আমার ভালোর জন্যই বলছে, এই ছেলেটা একটা এক্সপার্ট, ঠিক আছে আমি আমার পরবর্তী প্রজেক্টেও ওকে হায়ার করব। ও যদি ওর পরবর্তী প্রজেক্টে আপনাকে হায়ার করতে নাও পারে, এরপরেও কী করবে জানেন? ও খুঁজবে যে ওর কোনো রিলেটিভ আছে কিনা, ওর কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ আছে কিনা যার হচ্ছে ওয়েবসাইট দরকার, সে আপনাকে রিকমেন্ড করবে, বলবে এই ছেলেটা খুব ভালো কাজ করে, ও আমার হচ্ছে কাজের জন্য ও আমাকেই নক দিয়ে আমাকে বলতো যে এইটা এইভাবে করা উচিত, এইটা এইভাবে করা উচিত, এইটা দেখতে ভালো লাগবে, ওটা ভালো লাগবে না। ছেলেটা খুব এক্সপার্ট এবং ওর কমিউনিকেশন লেভেল সেই রকমের, আমাকে কিছু বলতে হতো না, ও নিজেই আমাকে বলতো। তো এই ছেলেটা ভালো, তোমার যদি কোনো প্রজেক্ট থাকে তুমি ওর কাছে যাও, ওরে দিয়ে করাও। বিশ্বাস হয় না এই কথাটা, তাই না? মানে এগুলো বিশ্বাস হয় না।
এগুলো অ্যাপ্লাই করে দেন প্রজেক্টে। আমাদের হেডার পার্টটা ডান, কিন্তু এই একটা হেডার পার্ট করতে চাই কিন্তু আমরা মোটামুটি এইখানে অনেক কিছু শিখে ফেলছি, এই একটা হেডারই অনেক পার্ট চলে আসছে, তাই না? আসেন এবার আমরা পরের স্টেপে যাব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই ব্যানার পার্টটা করবো, ব্যানার। তো এই ব্যানার পার্টের লেআউটটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে আপনারা এইভাবে একটা দাগ কেটে অন্য সিলেকশন টুল হচ্ছে আপনারা সিলেক্ট করেন, যদি করেন না তাহলে বর্ডারটা যায় না। এটাকে সরাবেন কিভাবে? এই রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে অন্য একটা জায়গায় ক্লিক করবেন, ওর চলে যাবে, তারপরে সিলেকশন টুল সিলেক্ট করবেন। যাই হোক, আমি আবার রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা সিলেক্ট করতেছি বোঝানোর জন্য। দেখেন এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে কি আমার, সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আমার একটা ব্যানার। ব্যানার, হেডার, ব্যানার অথবা স্লাইডার, মানে সেকেন্ডে এই সেকশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে হিরো সেকশন। হিরো নামটা মাথায় রেখেন, এটাকে বলা হচ্ছে হিরো সেকশন। এই হিরো সেকশনটাতে না দুই রকমের আইটেম বসতে পারে, হয় ব্যানার বসতে পারে অথবা হচ্ছে বসতে পারে আপনার স্লাইডার। সো এটা জাস্ট একটা একটা ইমেজ আকারে এখানে একটা ওরা ব্যানার বসায় রাখছে, ওরা এখানে কোনো স্লাইডার এটা বানায় নেই। স্লাইডার যদি হয় তাহলে এটা বুঝবেন কীভাবে? দেখবেন যে মাল্টিপল আইটেম থাকবে, অথবা মাল্টিপল আইটেম না থাকলেও দেখবেন নেক্সট প্রিভিয়াস বাটন থাকবে। পরে আপনারা স্লাইডারের কাজ দেখাবো আপনাদেরকে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হেডার, ব্যানার আর ফুটারে তিন রকমের হচ্ছে মানে প্যাডিং থাকতে পারে। তিন রকমের অ্যাকচুয়ালি, মানে হেডার, একটা ওয়েবসাইটের হেডার, একটা ওয়েবসাইটের হচ্ছে আপনার ব্যানার, আর 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 হচ্ছে ওয়েবসাইটের ফুটার। এই তিনটা সেকশনে মানে কোনো এরকম বাধা ধরার নিয়ম নাই যে প্যাডিং টপ বটমে কতটুকু হবে। যেমন দেখেন ব্যানারে এইখানে আমরা অনেক বেশি পাইছি, যদিও আমরা হচ্ছে এখানে 35 দিতে বাধ্য হয়েছি মানে হেডারে। আর ব্যানারের দিকে যদি তাকান, এখানে ব্যানারে কোনো প্যাডিংই ব্যবহার করা নেই, ব্যানার সেকশনে তো কোনো প্যাডিংই নেই। এই ব্যানারের উপরে হচ্ছে হেডার, ব্যানারের নিচে হচ্ছে পরের সেকশনটা। আবার ফুটারে যদি যান, ফুটারে যেয়ে দেখবেন যে এখানে ফুটারে হচ্ছে আবার কিছুটা প্যাডিং ব্যবহার করা হয়েছে। এই তিনটা সেকশন, একটা ওয়েবসাইটের এই তিনটা সেকশন, হেডার, ব্যানার অথবা স্লাইডার আর নিচে ফুটার, এই তিনটা সেকশনে প্যাডিংয়ের কোনো বাধা ধরার নিয়ম নাই। কিন্তু বাকি সেকশনগুলোতে প্যাডিংয়ের একটা বাধা ধরার নিয়ম আছে। এই যে দেখছেন এখানে একটা একটা স্পেসিং আছে, এই যে এখানে এই দুইটা সেকশনের মাঝখানে, এই যে দুইটা সেকশনের মাঝখানে, আবার এই চারটা ব্লক মিলাই কিন্তু একটা সেকশন। মনে করেন না যে এখানে হচ্ছে মাঝখানে এটা আবার হচ্ছে প্যাডিং দিছে, এটা প্যাডিং না, এটা প্যাডিং পড়ে না, এইটা হচ্ছে প্যাডিং। একটা সেকশনের টপে বটমে যে স্পেসিং সেটা হচ্ছে প্যাডিং। যেমন এই যে এখানে দেখেন, এখানে টপে আর বটমে এখানে একটা প্যাডিং আছে, আবার নিচের এই সেকশনটার উপরে এই জায়গায় আর হচ্ছে এই জায়গায় একটা প্যাডিং আছে। যাই হোক, ব্যানারে কোনো প্যাডিং নাই। তো এই সম্পূর্ণ পার্টটা আমার ব্যানার সেকশন। এবং ব্যানার সেকশনে কী হয়েছে, আগের মতোই ওই যে উপরে যে কন্টেইনার বানাইছিলেন তার মতোই হচ্ছে কী করছে দেখেন, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসা হয়েছে। তার মানে এই সম্পূর্ণ পার্টটা একটা ব্যানার, এবং ব্যানারের ভেতরে হচ্ছে একটা কন্টেইনার বসবে, আর কন্টেইনারের ভেতরে বসবে আমার এই ইমেজটা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে উপরে তো একটা কন্টেইনার বানানো ছিল, ওই কন্টেইনার আর এইখানে কন্টেইনারটা একই, তাহলে কি আমাকে আলাদা করে একটা কন্টেইনার এখানে নিতে হবে? ইয়েস, নো। মা ডাকা শুরু করছে। এই যে জুল কি হয়েছে, ঘুমে ধরছে? এই যে জুল কমেন্ট করছে মা। তাহলে আমরা এখানে পরের সেকশনে যাই, BANNER, ব্যানার স্টার্ট, ব্যানার এন্ড। এই জায়গাটা এসে সেকশন, সিমেন্টিক মার্কআপ এখানে নেবেন সেকশন, আর ওর ভিতরে একটা ক্লাস দিবেন ব্যানার নামে। আপনারা কি সিমেন্টিক মার্কআপের ব্যবহারগুলো পাচ্ছেন? সিমেন্টিক মার্কআপ ব্যবহার না করলে বিপদে পড়তে হবে আপনাদের, কোড স্ট্যান্ডার্ড হবে না। এই সেকশন নিয়ে ব্যানার নিছি, আর ওই যে উপরে কন্টেইনার বানানো ছিল না, ওই কন্টেইনারটা এখানে কল করবেন। আলাদা করে ওর CSS করার কোনো দরকার নেই, ওকে কল করে দেবেন এখানে। তো কল করে দেওয়ার পরে কন্টেইনার চলে আসলো, আর কন্টেইনার আসার পরে একটা ইমেজ আছে না, ইমেজটাকে কি সরাসরি বসাই দিব নাকি আলাদা একটা র্যাপার নেওয়া উচিত? যদিও এখানে কন্টেইনার একটা র্যাপার হিসেবে কাজ করতেছে, বাট এই কন্টেইনারের উপরে বেশি প্রেশার না দিয়ে আলাদা একটা র্যাপার নেওয়া ভালো। তো ব্যানার, তো আমি নাম দিলাম ওর BA_IMG, ব্যা ইমেজ। আরেকটু যদি এ লেখেন, আরেকটু যদি এ দেন, ব্যা হয়ে যাবে।
দিতে পারেন আপনারা, মানাবে ভালো। সো যাই হোক, এখানে এখানে বে ইমেজের আসলে খুব একদমই ভালো হয়নি, একদম বাজে হয়েছে। সো এটা বি ইমেজই থাকুক। এবার এর ভেতরে ইমেজটা বসাই দেবেন। আমি একটা ইমেজের জন্য এখানে একটা র্যাপার ব্যবহার করলাম, আপনারা এই ফর্মুলাটাই ফলো করবেন। এবার এই ইমেজটাকে নিব। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে ইমেজটাকে যে নেবেন এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ? ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝেন? দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি হয়, ইমেজটার উপরে দেখবেন হচ্ছে টেক্সট বসানো থাকে, ওইটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড ইমেজ। কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এটা সরাসরি একটা ইমেজ এই সেকশনে বসে যাবে। সো আমরা ইমেজটাকে ধরি, ইমেজটাকে ধরলাম। ইমেজটা দেখেন এখানে চলে আসছে লেয়ারে, অল্টার প্রেস করে চোখের উপরে ক্লিক করবেন, ইমেজটা থাকবে, বাকি সব চলে যাবে। ইমেজ থেকে এবার পরের প্রসেস হবে ট্রিম করে ওকে। ওকে মানে চতুর্দিক থেকে সব অংশ কেটে বাদ দেওয়া। কী জানি প্রেস করতে হবে, শর্টকাটটা বলেন তো, বলেন কোড মানে কমেন্ট করে বলেন শর্টকাটটা কি। একটু আগে তো শিখাইলাম, শর্টকাট ছিল একটা, উইন্ডো ওপেন হবে, সেখান থেকে ইমেজটাকে এক্সট্রাক্ট করবো, সেই শর্টকাটটা কি? কন্ট্রোল অল্টার শিফট এস লেখেন সবাই, চলে আসছে। ইমেজটাকে কি পিএনজি ধরার দরকার আছে? এই ইমেজটাকে কি পিএনজি রাখবো কি না পিএনজি? একটু তাকান দিকে। পিএনজি ইমেজটা যদি রাখেন, এই ইমেজের সাইজ দেখেন, এখানে সাইজ বলতেছে যদি তুমি এটা পিএনজি রাখো 773 কিলোবাইট হয়ে যাবে, মানে অলমোস্ট 1 কিলোবাইটের পাশাপাশি কাছাকাছি। আমি এটাকে জেপিজি রাখবো, আমার তো পিএনজির কোনো দরকারই নেই। এবার দেখেন সাইজ হয়েছে মাত্র 103, কই 700 আর কই 103, বোঝেন ইমেজটা কতটা অপটিমাইজ হয়েছে। এই জায়গায় একটা কাজ করতে হবে, জেপিজি সিলেক্ট করার পরে না এইখানে দেখতে পারবেন ইমেজের কোয়ালিটি সিলেক্ট করার একটা অপশন দিছে। ম্যাক্সিমাম দিলে অনেক হাই রেজুলেশন আসবে জেপিজির ভেতরেই। এখানে ভেরি হাই দিলে হচ্ছে মোটামুটি আরেকটু রেজুলেশনটা ওইটা থেকে একটু কমে, হাই দিলে তার থেকেও কমে যায়। আমার মনে হয় এই ইমেজটা আমরা আপাতত হচ্ছে ভেরি হাই এতটুকু নিলেই হয়ে যাবে। আর এখানে এই অপটিমাইজড এই চেকবক্সে চেক যাতে থাকে। সো এবার আমরা জাস্ট এই হাইট উইথ এইটাতে কোনো হাত দেওয়ার দরকার নাই, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে আমার প্রজেক্ট ফোল্ডারের নাম কি ওইটার ভেতরে আসি, ইমেজেসে যাব, BANNER ব্যানার নাম দেন খালি ওর, চলে আসলো হিস্টোরি থেকে আগের অবস্থায়। ওকে, একটু উপরের দিকে চলে যাচ্ছি। এবার পরবর্তী কাজ হচ্ছে IMAGES ইমেজেস, তার ভেতরে ব্যানার, অল্টারের ভেতরে বলে দিব মিনিমো, সেভ, রিলোড। আসে না ইমেজটা, কারণ আমি এক্সটেনশন দেই নেই। এবার আসছে, একটু CSS এর কাজ শুরু করব আমরা। এখানে এসে ব্যানার স্টার্ট, নিচে এসে ব্যানার এন্ড, এই জায়গাটা এবার পরবর্তীতে লেখেন, ধরা শুরু করেন BANNER ব্যানার। ব্যানারের পরে কি আছে? কন্টেইনারকে ধরবো না, তারপরে বি ইমেজ। এবার বি ইমেজের ভেতরে যে ইমেজটা আছে ডিসেন্ডেন্ট দিয়ে ওকে ধরতে হবে। আমরা আপাতত ওই কন্টেইনারের বর্ডারটা একটু নিয়ে আসি, একটু বর্ডারটা নিয়ে আসলাম। আর এই হেডারের এই বর্ডারটার আর কোনো দরকার নেই, এটা সরাসরি এখন বাদই দিয়ে দেন। সেভ, রিলোড। দেখেন তো ইমেজটা রেসপন্সিভ হয়েছে কিনা। ইমেজটা আছে এই কন্টেইনারের ভেতরে না, তো এই কন্টেইনার যতটুকু জায়গা ততটুকু হচ্ছে জায়গা নিয়ে ওকে ওর বসানোর কথা হয় না, মানে বসানোর কথা না, বসে নাই। কি করবেন? কিচ্ছু করার লাগবে না, খালি হচ্ছে ইমেজটাকে ধরে বলবেন উইথ 100%। ইমেজের এই যে ইমেজটার উইথ 100%, সেভ, রিলোড। পাইছেন? দুইটা সেকশন ডান, সেকশনটা ডান।